যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SO 11 and 12 and now you are with your biology educator Shahil sir। কবি ছাড়পত্রের কবিতায় সুকান্তর ভাষার মতোই আজকে আমরা পড়ব যে কি করে একটি শিশু জন্মমাত্র সুতীব্র চিৎকারে তার আগমনের বার্তা দেয়। আজকে আমরা পড়ব যে কি করে মাতৃগর্ভে নিষেকের পর সন্তান বড় হতে থাকে এবং কি করে সেই সন্তান বাইরে বেরিয়ে আসে। এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা পড়ব হিউম্যান রিপ্রোডাকশন পার্ট 4-এ। ইতিমধ্যেই যারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখে নিয়েছো তারা জানো যে আমরা লাস্ট পার্টে অর্থাৎ পার্ট 3-তে এটা পড়েছিলাম যে কি করে নিষেক সম্পন্ন হয়, কি করে শুক্রাণু ডিম্বাণুকে খুঁজে নেয় এবং কি করে একটা ডিম্বাণু শুধুমাত্র একটাই শুক্রাণুকে পারমিট করে যে সে ডিম্বাণুর কাছে আসতে পারবে, বাকি শুক্রাণুগুলোকে আসতে দেয় না, যেটাকে আমরা বলি পলিস্পার্মির ব্লকেজ। এই সমস্ত পার্টগুলো আমরা পার্ট 3-তে পড়ে নিয়েছি। আর যারা সেগুলোকে দেখে আসনি অবশ্যই SO 11 and 12 এর প্লেলিস্ট চেক করো, সমস্ত পার্টগুলো পর সাজানো আছে। তোমরা এই সিরিজে অনেক ভালোবাসা দিয়েছো এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ বলতে পারো, একটা দাবি বলতে পারো যে শুধুমাত্র তোমাদের এই থিওরি পার্টটার সঙ্গে সঙ্গে MCQ প্র্যাকটিস করতে হবে, যেটা চলছে ওয়াইল্ডফায়ার 2.0-তে। তাই অবশ্যই যারা আমাদের থিওরি লেকচারগুলোকে ভালোবাসা দিচ্ছ তারা যেন প্রত্যেকে ওয়াইল্ডফায়ার 2.0 সিরিজটাকে একদম মিস করো না, যেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস 12-এর দেওয়া হচ্ছে ডিটেইলড MCQ। তো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমরা একদম দেরি না করে সরাসরি চলে আসি কি করে বাচ্চার আর্তনাদ বাইরে চলে আসে, কি করে মাতৃগর্ভে বাচ্চা বড় হতে থাকে। সো লেটস স্টার্ট। দেখো, আমরা যেখান থেকে সেটা হচ্ছে লাস্ট পার্টের পর থেকে কন্টিনিউয়েশন। যদি সেটা না দেখে থাকো তাহলে একবার দেখে আসো, না হলে তোমরা বুঝতে পারবে না যে কোথা থেকে হঠাৎ করে ফার্স্ট আমাদের টপিক মরুলা এবং ব্লাস্টোসিস্ট হয়ে গেল। সো বিষয়টা এরকম যে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে নিষেক হয়ে গিয়েছে, ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলছিলাম অ্যামফিমিক্সিস। একটা এক কোষ বিশিষ্ট জাইগোট গঠিত হয়েছে। তো সেখান থেকে আমরা শুরু করব যে নিষেকের পর বা অ্যামফিমিক্সিসের পর আমরা সেখান থেকেই শুরু করব যে নিষেকের পর কি হয়েছিল। নিষেকের পর এক কোষ বিশিষ্ট বা সিঙ্গেল সেলড এক কোষ বিশিষ্ট কি হয়েছিল, জাইগোট গঠিত হয়েছিল বা ভ্রূণ গঠিত হয়েছিল। এক কোষ বিশিষ্ট জাইগোট গঠিত হয়। এবার বিষয়টা হচ্ছে যে এই যে একটা কোষ বিশিষ্ট একটা জাইগোট গঠিত হলো, সেই জাইগোটটা এরপরে বড় হবে। তো একটা কোষ বিশিষ্ট জাইগোট বা ভ্রূণের কথা বলছি, সেটা মনে করো এরকম। এইটা মনে করো আমাদের জাইগোট এবং এর ভেতরে কি আছে, এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে। এই হচ্ছে আমাদের অবস্থা, এক কোষ বিশিষ্ট একটা ভ্রূণ। এবার কি হবে, এই ভ্রূণটাকে যদি বড় হতে হয়, এই জাইগোটটাকে যদি বড় হতে হয়, তাহলে একে করতে হবে কি, কোষ বিভাজন। অর্থাৎ এই যে কোষটা, এর এবার শুরু হবে কোষ বিভাজন এবং এই কোষ বিভাজন হতে এই একটা কোষ ধীরে ধীরে বাড়তে থাকবে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 থেকে 16, 32 এবং এটা চলতেই থাকবে যতক্ষণ না পুরো বডিটা একদম ভালো মতো তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে বিভাজন হচ্ছে এবং একটা কোষ থেকে দুটো কোষ থেকে তারপরে আবার 4টে কোষ, এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে এই ডিভিশনটা হয়ে থাকে। এবং আমরা এটা দেখব যে যত কোষের নাম্বার বাড়ছে, যত কোষের সংখ্যা বাড়ছে, একটা কোষ বিশিষ্ট ভ্রূণ যখন 4টে 8টা 16টা কোষ বিশিষ্ট ভ্রূণে পরিণত হয়ে যাচ্ছে, তখন তাদের নামও পাল্টে যাচ্ছে। এবং এই যে নাম পাল্টে যাচ্ছে, কোষের বিভাজনের সাথে সাথে, কোষের বৃদ্ধির সাথে সাথে যে পুরো স্ট্রাকচারটা নাম পাল্টে যাচ্ছে, সেখান থেকেই আসছে আমাদের এই ধারণাটা যে মরুলা এবং ব্লাস্টোসিস্ট। তো আমি এখানে লিখছি, দেখো যে কি হয়, এই যে এই ডিভিশনটা আমরা কি লিখব, যে জাইগোট এরপর কি হয়, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে থাকে। জাইগোট এরপরে কি হয়, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে থাকে।
বিভাজিত হতে থাকে। এবার একটা কথা ভাবো যে মাইটোসিস পদ্ধতিতে যদি বিভাজিত হয় তাহলে এই যে আমরা এই কোষটা আঁকছি, এই কোষটার মাঝ বরাবর এরকম একটা ক্লিভেজ তৈরি হবে। ক্লিভেজ মানে একটা খাঁজ বা ভাঁজ তৈরি হবে। আমি বলতে চাইছি যে এটা যদি আমাদের কোষ হয়, আমরা কোষ বিভাজন চ্যাপ্টার যেটা ক্লাস 11-এ ছিল সেখানে আমরা পড়েছি যে প্রথমে কোষ বিভাজনের আগে কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ আছে তার রেপ্লিকেশন হয়। অর্থাৎ এই আমাদের জাইগোটটা যদি একটা নিউক্লিয়াস বিশিষ্ট হয়, পরবর্তীকালে কি হবে, এর ভেতরে যে ডিএনএটা আছে সেটা রেপ্লিকেশন হবে এবং এইদিকে আর একটা নিউক্লিয়াস এবং ডিএনএ তৈরি হবে। এটা হচ্ছে কোষ বিভাজনের ঠিক আগে। এরপরে আমরা পড়েছি যে এই যে কোষটা, একে যদি বিভাজিত হতে হয় তাহলে রেপ্লিকেশনের পর মাঝ বরাবর একটা খাঁজ বা ভাঁজ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? খাঁজ বা ভাঁজ। তো সেই জিনিসটা কেমন হবে? সেই জিনিসটা হবে এরকম যে ধরো কোষটা এইখান থেকে এরকম করে ভাঁজ হয়ে আসছে এবং কোষটা এখান থেকে এরকম করে ভাঁজ হয়ে আসছে। অ্যানিমাল সেল বা প্রাণী কোষের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় এবং পরবর্তীকালে এই যে খাঁজ বা ভাঁজটা সেটা ধীরে 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 আরো ছোট হতে থাকবে এবং ইন ফিউচার এটা এরকম ধরো আরো কাছে আসছে, এটা আরো কাছে আসছে। এই রকম দুদিক থেকে কোষের যে পর্দাটা, কোষ পর্দাটা, সেটা ভাঁজ হতে 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 এক সময় কি হবে, এইখানে এসে মিলিত হয়ে যাবে, এইখানে এসে মিলিত হয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাবো যে ডান সাইডের কোষটা এবং বাঁ সাইডের কোষটা আলাদা হয়ে গিয়েছে, মানে এই রকম অবস্থা হয়ে যাবে। তো এই যে একটা খাঁজ বা ভাঁজ সৃষ্টি হলো, এই যে এখানে একটা খাঁজ বা ভাঁজ সৃষ্টি হলো, এটাকে বলা হচ্ছে ক্লিভেজ। আর মানুষের ক্ষেত্রে এই যে ক্লিভেজটা, যেটা দুদিক থেকে মানে প্রান্তের দিক থেকে ভেতরের দিকে ঢুকে আসছে, এই খাঁজ বা ভাঁজটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হলোব্লাস্টিক ক্লিভেজ। বাংলাও এটা, ইংলিশও এটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে জাইগোট এরপরে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হতে থাকে। এরপরে আমরা এই পয়েন্টটাকে কন্টিনিউ করতে পারি যে হলোব্লাস্টিক ক্লিভেজের মাধ্যমে জাইগোটের এই বিভাজন, হলোব্লাস্টিক ক্লিভেজের মাধ্যমে জাইগোটের এই ডেভেলপমেন্ট হতে থাকে। জাইগোটের এই বিভাজন হয়। ঠিক আছে, বোঝা গেল জাইগোটের এই বিভাজন কোন ক্লিভেজের মাধ্যমে হয়? হলোব্লাস্টিক। এই নামটা যে হলোব্লাস্টিক ক্লিভেজ, এই যে ভেতর দিক থেকে ঢুকে আসছে ভাঁজটা, এটা পরীক্ষায় আসতে পারে যে এই ধরনের ক্লিভেজ মানে মানুষের ক্ষেত্রে যখন জাইগোট বা ভ্রূণের ডেভেলপমেন্ট হয় তখন কোষ বিভাজন কি টাইপের ক্লিভেজ দেখায়, তখন কি টাইপের ক্লিভেজ দেখা যায় কোষ বিভাজনে? হলোব্লাস্টিক। এই নামটা তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। ওকে, চলো একটুখানি আমরা এটা ঠিক করে নিই। হ্যাঁ, এরপরে আসবে আমাদের হচ্ছে যে চলো বুঝলাম যে একটা কোষ থেকে দুটো কোষ হলো এবং ইন ফিউচার এই দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা এরকম চলতে থাকবে। এবং আমরা এটাও দেখতে পাবো যে যে দুটো কোষ তৈরি হলো সেই দুটো কোষ পরবর্তীকালে এমনভাবে বিভাজিত হবে যে কিছু কোষ ছোট হবে, কিছু কোষ বড় হবে। তো ছোট কোষগুলোকে বলবো মাইক্রোমিয়ার, বড় কোষগুলোকে বলবো ম্যাক্রোমিয়ার। তো এই সমস্ত জিনিসগুলো হয়, আমি সেই জায়গায় যাচ্ছি না। ম্যাক্রোমিয়ার, মাইক্রোমিয়ার যেরকম কোষই তৈরি হোক, একটা কোষ ছোট হোক, একটা কোষ বড় হোক, সেই জায়গায় আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে আফটার সাম টাইম, কিছু সময় পরে, যখন এই কোষগুলো বিভাজিত হতে 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 কিছু সময় পরে আমরা দেখতে পাবো যে 8 থেকে 16টা কোষ বিশিষ্ট একটা বল তৈরি হয়েছে। 8 থেকে 16টা কোষ বিশিষ্ট একটা বল তৈরি হয়েছে। তারপরের বার মানে ধরো এই যে দেখো 1 থেকে 2, 2 থেকে 4টে, 4টে থেকে এরপরে 8টা সেল হবে, 8টা থেকে এরপরে 16টা সেল হবে এবং 16টা সেল থেকে এরপরে কটা সেল হবে? 32টা সেল হবে। তো আমরা দেখব যে যখন 16 থেকে 32 এই স্টেজটাতে থাকবে কোষের বিভাজনটা, তখন এটার সায়েন্টিস্টরা একটা নাম দিচ্ছে। ওরা বলছে যে যখন জাইগোট বিভাজিত হয়ে 16 থেকে 32টা কোষ বিশিষ্ট একটা বলের মতো স্ট্রাকচার তৈরি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মরুলা। তো সেটাই আমি এখানে আবার লিখছি, দেখো ছবিটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে জাইগোট বৃদ্ধি পেয়ে 16 থেকে কটা? 16 থেকে 32, এইটা তোমাদের মনে রাখতে হবে। 16 থেকে 32টি কোষ বিশিষ্ট, 16 থেকে 32টি কোষ বিশিষ্ট, 16 থেকে 32টি কোষ বিশিষ্ট কি হয়? 16 থেকে 32টি কোষ বিশিষ্ট একটি
বলের মতো গঠন তৈরি করে, একটি বলের মতো গঠন তৈরি করে, তাহলে এই যে বলের মতো গঠন তৈরি হলো, যেখানে 16 থেকে 32টা সেল আছে, এই গঠনটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে মরুলা। এটাকে আমরা কি বলে ডাকবো? মরুলা। কিছুই না, শুধু কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং সিমিলারলি এই মরুলাটা যখন আরো বিভাজিত হবে, মানে 16 থেকে 32টা কোষ, এটা যখন বিভাজিত হয়ে 64টা কোষে চলে যাবে, 64, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টুলা নয় কিন্তু। অনেকে এইখানে একটা মিসকনসেপশন আছে অনেকের, যে মরুলা হচ্ছে মানবদেহের 16 থেকে 32টা কোষ বিশিষ্ট স্টেজ, এবং ঠিক তার পরের স্টেজটা সেটাকে অনেকে বলে ব্লাস্টুলা, কিন্তু সেটা ঠিক নয়। মানুষের ক্ষেত্রে 64টা কোষ বিশিষ্ট বা 64 সেল যেখানে থাকে, সেই বলটাকে আমরা কি বলবো? ব্লাস্টোসিস্ট, নট ব্লাস্টুলা। তাহলে এই 32টা কোষ বিশিষ্ট বলটা, মানে এই যে বলটা, এর ভিতরে 32টা সেল আছে মরুলা। তাহলে এটা যদি আরো একবার বিভাজিত হয়, তাহলে কত সেল হয়ে যাবে? 64। তাহলে এই যে 64 সেল বিশিষ্ট স্টেজ, এটাকে আমরা কি বলবো? ব্লাস্টোসিস্ট। তাহলে আমরা লিখবো এখানে যে মরুলা বিভাজিত হয়ে কত? 64 থেকে 128 কোষ বিশিষ্ট কি গঠন করে বললাম? ব্লাস্টোসিস্ট গঠন করে। তাহলে আমরা এখানে লিখবো নট ব্লাস্টুলা, কিন্তু ব্লাস্টুলা নয়, ব্লাস্টোসিস্ট, SYCYST, ব্লাস্টোসিস্ট গঠন করে। বোঝা গেল? খুব সোজা, কোনো এখানে অসুবিধার কারণ নেই। শুধু আমরা দেখতে পাচ্ছি বল, এখানে আগে একটাই সেল ছিল এবং ধীরে ধীরে সেই সেলের সংখ্যা বাড়ছে, আর আমরা যে বলটার কথা বলছি সেই বলের নামটাও পাল্টে যাচ্ছে। দ্যাট ইজ দ্য আইডিয়া। ওকে, এবার আমরা ব্লাস্টোসিস্ট স্টেজে চলে এসেছি। প্রশ্ন হচ্ছে যে, মানে তোমাদের পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসবে যে কখন একটা মরুলাকে আমরা ব্লাস্টোসিস্ট বলবো। 64টা সেল হলে তো অবশ্যই বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি করে বুঝতে পারবো যে হ্যাঁ চলো এটা ব্লাস্টোসিস্ট হয়ে গিয়েছে? তার আরো একটা উপায় হচ্ছে, সেল গুনলাম, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, দেখো এই ছবিটা দেখো এবার, আমাদের এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মরুলার ছবি। মানে জাইগোট, একটা কোষ বিশিষ্ট জাইগোট ছিল, সেটা বিভাজিত হয়ে এখানে মোটামুটি সেলের সংখ্যা এখানে কম দেখানো আছে, কিন্তু যখন এখানে 16 থেকে 32টা সেল থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মরুলা। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খুব একটা বেশি সেলগুলোর মাঝখানে গ্যাপ নেই, ফাঁকা জায়গা খুব একটা নেই। কিন্তু এখান থেকে যখন আমরা নিচের ছবিটায় যাচ্ছি, তখন তোমরা দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা বেশ বড়সড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি, মানে একটা ফাঁকা গহ্বর তৈরি হয়েছে। এই যে ফাঁকা গহ্বরটা তৈরি হলো, ব্লাস্টোসিস্ট ক্যাভিটি তৈরি হলো, যখন এটা তৈরি হয়ে যাবে, তখন আমরা এই স্টেজটাকে বলবো হচ্ছে ব্লাস্টোসিস্ট। অর্থাৎ ব্লাস্টোসিস্ট বলার দুটো উপায় আছে। একটা হচ্ছে আমরা কোষের সংখ্যা গুনবো, সেটা আমাদের মোটামুটি 64টা সেল মতো হবে বা 64 সেল স্টেজ হবে। আরেকটা উপায় হচ্ছে আমরা দেখব যে সেলগুলোর মাঝখানে এরকম কোনো ফাঁকা জায়গা চলে এসেছে কিনা, তখনও আমরা সেটাকে ব্লাস্টোসিস্ট বলতে পারি। তাহলে এই অবধি আমরা শিখলাম কি, যে একটা মায়ের গর্ভে একটা ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে মিলিত হয়েছে, সেখানে ভ্রূণ গঠিত হয়েছে যেটা একটা কোষ বিশিষ্ট ছিল, এবং সেই ভ্রূণ ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে বড় হচ্ছে, এবং এই মুহূর্তে সেটা এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছে যেখানে তার কাছে 64 থেকে 128 মানে 64 থেকে 128টা কোষ আছে, তার মাঝখানে একটা এরকম ফাঁকা জায়গা গঠিত হয়েছে, যাকে আমরা বলছি হচ্ছে ব্লাস্টোসিল ক্যাভিটি। এটা এখানে লেখাও আছে, দেখতে পাচ্ছ। এবং এই যে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি যুক্ত ব্লাস্টুলা নয়, ব্লাস্টোসিস্ট, সেটা আবার আরো বড় হবে ধীরে ধীরে। তো চলো আমরা এবার সেই জায়গাটা আরেকবার দেখে নিই। তোমরা এবার একটা জিনিস দেখো, একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো, তোমরা কি খেয়াল করবে যে আমাদের
কি হচ্ছে, এটা কি বিষয়, এটা কি বিষয় হলো? আচ্ছা, এটা সরতে চাইছে না, কেন সরতে চাইছে না? এটা কি সমস্যা তোমার? সরে যাও, হ্যাঁ সরে গিয়েছে। আচ্ছা, তোমরা এবার দেখো যে এই যে কোষগুলোর মাঝখানে আমরা বলছিলাম যে একটা ফাঁকা গহ্বর তৈরি হলো, এবং এই অবস্থায় এটাকে আমরা বললাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। পরীক্ষায় এটাও প্রশ্ন আসবে যে কত দিন পর এই ঘটনাগুলো হচ্ছে। তো দেখো এবার আমি তোমাদের লিখছি দিন, যে নিষেকের 3 থেকে 4 দিন, নিষেকের 3 থেকে 4 দিনের মধ্যে, নিষেকের 3 থেকে 4 দিনের মধ্যে মরুলা গঠিত হয়। নিষেকের 3 থেকে 4 দিনের মধ্যে কি গঠিত হয়? মরুলা গঠিত হয়, মরুলা গঠিত হয়। ওকে, আর এই ব্লাস্টোসিস্টটা তাহলে কখন গঠিত হচ্ছে? সেটা মোটামুটি 4 থেকে 6 দিন পর। তাহলে আবার একই পয়েন্ট লিখছি যে এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো, এই যে থিওরিগুলো এগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। নিষেকের 4 থেকে 6 দিনের মধ্যে, নিষেকের 4 থেকে 6 দিনের মধ্যে ব্লাস্টোসিস্ট গঠিত হয়, ব্লাস্টোসিস্ট গঠিত হয়, ব্লাস্টোসিস্ট গঠিত হয়। ঠিক আছে, হলো। এবার দেখো যে ব্লাস্টোসিস্টের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা ধীরে 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 বাড়ছে, বড় হচ্ছে, এবং এতটা বড় হয়ে গিয়েছে যে পুরো গহ্বরটা এতটা বড় হয়ে গিয়েছে যে আশেপাশের সেলগুলোকে, আশেপাশের যে সেলগুলো আছে ওদেরকে ওই গহ্বরটা চাপ দিয়ে, দুদিক থেকে চাপ দিয়ে এরকম করে পুরো কোষটাকে একদিকে নিয়ে এসে জমা করে দিয়েছে। দেখতে পাচ্ছ ছবিতে, এই গহ্বরটা এত বড় হয়েছে যে এই আশেপাশের সেলগুলোকে ও এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একদিকে নিয়ে গিয়ে জমা করে দিয়েছে। তো এই যে জমা হয়ে গেল একদিকে সেলগুলো, এটার একটা নাম আছে। আর কিছু সেল, মানে যারা প্রান্তের দিকে ছিল, কিছু সেল প্রান্তের দিকে ছিল, ওরা ওরকমই আছে, কিন্তু বেশিরভাগ সেল একটা দিকে গিয়ে জমা হয়ে বসে আছে। তো এই যে প্রান্তের দিকের সেলগুলো যারা কোনো মতে বেঁচে আছে আর কি, এদের একটা নাম আছে। আর যারা এরকম একদিকে জমা হয়ে থাকলো তাদের আরেকটা নাম আছে, এখানে নাম তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ইনার সেল মাস আর একটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। এই ইনার সেল মাসকে আমরা এমব্রায়োব্লাস্টও বলে থাকি। আমি এটাই এবার লিখবো, দেখো যে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি গঠিত হওয়ার পর, ব্লাস্টোসিস্ট ক্যাভিটি গঠিত হবার পর, ব্লাস্টোসিস্ট ক্যাভিটি গঠিত হবার পর কি হয় যে আমাদের ব্লাস্টোসিস্টের যে কোষগুলো ছিল, এবার দেখবে যে ব্লাস্টোসিস্টের কোষগুলি, ব্লাস্টোসিস্টের অনেক কোষ, ব্লাস্টোসিস্টের অনেক কোষ একদিকে গিয়ে জমা হয়, একদিকে গিয়ে জমা হয়, এবং এখান থেকেই মজা, এখান থেকেই আমাদের আসল পড়া শুরু। একদিকে গিয়ে জমা হলো। এবার এই যে একদিকে গিয়ে সেলটা জমা হলো, এটার একটা নাম আছে, তাহলে আমরা সেটার নামটা লিখছি। এদের বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের বলা হয় কি? এমব্রায়োব্লাস্ট। এখানে নামটা লেখা নেই ছবিতে শুধু ইনার সেল মাস লেখা আছে, কিন্তু এর নাম হচ্ছে এমব্রায়োব্লাস্ট, যেটাকে ছবিতে কি বলা হচ্ছে? যেটাকে ছবিতে বলা হচ্ছে ইনার সেল মাস, এমব্রায়োব্লাস্ট, বা এটা কি ছবিতে বলা হচ্ছে ইনার সেল মাস। হলো, এমব্রায়োব্লাস্ট হলো। এবার আমরা কি লিখবো? আমরা লিখবো যে বাকি পরিধির দিকে অবস্থানরত কোষগুলি, বাকি পরিধির দিকে আমরা কি পড়ছি মনে রাখতে হবে তোমাদের। আমরা পড়ছি হচ্ছে ভ্রূণটা কি করে বড় হচ্ছে, জাইগোটটা কি করে ডেভেলপ হচ্ছে, একটা এককোষ বিশিষ্ট বাচ্চা কি করে বড় হয়ে এত বড় একটা মানুষ হয়ে গেল, আমরা সেটা পড়ছি। তো সেটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে কোষ ধীরে ধীরে বিভাজিত হচ্ছে, একটা মাঝখানে গহ্বর সৃষ্টি হয়েছে, এবং এই গহ্বরটা বাদবাকি সেলগুলোকে চাপ দিয়ে একদিকে নিয়ে চলে এসেছে, যেটাকে আমরা বলছি এমব্রায়োব্লাস্ট। আর বাকি পরিধির দিকে অবস্থানরত কোষগুলি কি নামে পরিচিত? আমরা দেখতে পাচ্ছি এখানে নামটা ট্রোফোব্লাস্ট, তাই না? বাকি কোষগুলোকে আমরা কি বলছি? ট্রোফোব্লাস্ট। তাহলে আমরা এখানে লিখছি হচ্ছে ট্রোফোব্লাস্ট নামে পরিচিত, ট্রোফোব্লাস্ট নামে পরিচিত। হলো ট্রোফোব্লাস্ট। তাহলে এমব্রায়োব্লাস্ট হলো, ট্রোফোব্লাস্ট হলো, এটুকু বোঝা গেল। চলো তাহলে আমরা নেক্সট জায়গায় যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের যে অ্যাকচুয়ালি এই যে জাইগোটটা এটা কোথায় ছিল,
এই যে ভ্রূণটা এক কোষ বিশিষ্ট ভ্রূণটা গঠিত হয়েছিল সেটা কোথায় ছিল? আমরা এটা পড়েছিলাম ইন দ্য সেকেন্ড লেকচার, যখন আমরা নিষেক সম্বন্ধে পড়ছিলাম, সরি থার্ড লেকচারে, যে আমাদের এখান থেকে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের ডিম্বাশয়, এটা হচ্ছে আমাদের কি ডিম্বাশয় বা ওভারি, তাই না? এটা হচ্ছে আমাদের ডিম্বাশয়, এবং আমরা এটা পড়েছিলাম যে ডিম্বাশয় থেকে আমাদের ওভিউলেশনের মাধ্যমে ডিম্বাণুটা এখান থেকে বেরিয়ে গিয়েছিল, এবং ডিম্বাণুটা বেরিয়ে ওয়েট করছিল হচ্ছে এই জায়গাটাতে, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে অ্যাম্পিউলা। কি বলছিলাম? অ্যাম্পিউলা। তো এইখানটা হচ্ছে আমাদের অ্যাম্পিউলা। এখানে ডিম্বাণুটা ওয়েট করছিল যে কখন শুক্রাণু আসবে। ইন দ্য মিন টাইম শুক্রাণু আমাদের যে যোনি ছিদ্র আছে সেই দিক দিয়ে ইউটেরাস বা জরায়ু হয়ে এই বাঁদিকে, এটাকে আমরা বলছিলাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালিকা। আমি একবার লিখেও দিচ্ছি, তোমাদের যদি মনে না থাকে আমি একবার লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালিকা। বাংলায় বলি ফ্যালোপিয়ান নালিকা, আর ইংলিশে বলি ফ্যালোপিয়ান টিউব। এবার এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রাণুটা এখান দিয়ে এসে লাস্টে এখানে ডিম্বাণুকে যখন ও খুঁজে পেয়েছে তখন নিষেক হয়ে গিয়েছে বা ফার্টিলাইজেশন হয়ে গিয়েছে। তো নিষেকটা আমাদের 2 নম্বর ছবিটা দিয়ে দেখানো হচ্ছে। এবারে এখানে জাইগোট গঠিত হলো এক কোষ বিশিষ্ট, এবং এই জাইগোটটা দেখো ধীরে ধীরে ওপরে যাচ্ছে, জাইগোটটা ধীরে ধীরে ওপরে যাচ্ছে, এবং এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে 2টো কোষ বিশিষ্ট একটা সেল তৈরি হয়েছে। তারপরে সেলের সংখ্যা বাড়ছে, অর্থাৎ এই যে 2টো কোষ বিশিষ্ট সেল, এটার পরের যে স্টেজটা আছে, মানে এই যে মাঝখানে কিছু স্টেপ বাদ দিয়ে মাঝখানে ধরো কিছু আরো বড় হয়েছে সেলটা, তো এই যে একটা 6 নম্বর স্টেজটা গঠিত হলো এবং এরপরে 7 নম্বর স্টেজটা গঠিত হলো, এইখানেই আমাদের বোঝা যাচ্ছে যে মরুলা গঠিত হয়ে গিয়েছে। এই স্টেজটা মানে এটা আমাদের যে 6 নম্বর পয়েন্টটা দেখানো হচ্ছে এবং 7 নম্বর পয়েন্টটা দেখানো হচ্ছে, এটাই হচ্ছে আমাদের 32 থেকে 64, 32 to 64 সেলের মাঝখানের অবস্থাটা। অর্থাৎ এই অবস্থায় আমাদের যে জাইগোটটা বা আমাদের যে বেবিটা, ইন ফিউচারে যেটা বেবি হতে চলেছে, সেটা হচ্ছে আমাদের মরুলা। তো মরুলা দশায় আমরা দেখতে পাচ্ছি যে ভ্রূণটা এই মুহূর্তে দেখো চলন শুরু করেছে এই সাইডে, এবং এটা কোথায়? এটা হচ্ছে আমাদের ইউটেরাস। ইউটেরাস মানে হচ্ছে কি জরায়ু, এইটা হচ্ছে আমাদের কি ইউটেরাস, এটা হচ্ছে আমাদের জরায়ু। তো আমরা দেখতে পাচ্ছি যে মরুলাটা প্রায় জরায়ুর কাছাকাছি চলে এসেছে, এবং সেটা কত নম্বর দিনে? আমরা বলছি যে নিষেকের 3 থেকে 4 দিনের মধ্যে এই জায়গায় চলে এসেছে। এবার 3 থেকে 4 দিনের মধ্যে এই জায়গায় চলে এসেছে এবং ও আরো সামনে যাচ্ছে। আরো সামনে ও কোথায় যাচ্ছে? দেখা যাচ্ছে যে ও জরায়ুর বা ইউটেরাসের যে প্রাচীরটা আছে ওখানে ও যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বরের পরে যখন 8 নম্বর ছবিটা আসছে, মাঝখানে এখানে দেখো একটা হচ্ছে গর্ত, মানে ফাঁকা জায়গা বা ক্যাভিটি তৈরি হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলছিলাম বারবার করে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি, যেটাকে আমরা কি বলছিলাম? ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। ওকে, এবার ব্লাস্টোসিস্ট ক্যাভিটিটা অবস্থায় আমাদের যে ভ্রূণটা আছে সেটা আমাদের যে ইউটেরাস, তার এই লেয়ারটাকে আমরা বলতাম এন্ডোমেট্রিয়াম। তাহলে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে ও কিন্তু চলে এসেছে, এন্ডোমেট্রিয়াম লেয়ারের কাছে চলে এসেছে। কে চলে এসেছে? আমাদের যে ভ্রূণটা যেটা ব্লাস্টোসিস্ট অবস্থায় আছে সে চলে এসেছে। এবং আমরা এর পরের ছবিটায় দেখতে পাচ্ছি যে ব্লাস্টোসিস্টটা আমাদের যে ইউটেরাস বা জরায়ু, তার যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা তার মধ্যে অ্যাটাচ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ব্লাস্টোসিস্ট, যেটা আমাদের এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা আছে তার সাথে অ্যাটাচ হয়ে গিয়েছে। তো আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে যে ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টটা যখন জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে যে বসছে, এখানে কি কি ঘটনা ঘটছে, ঠিক আছে? তো আমরা জুম করব আসলে এই জায়গায়, আমরা এই জায়গায় এখানে জুম করব এবং এখানে আমরা দেখতে চাই যে কি কি ঘটনা এই জায়গায় ঘটছে। এইখানকার জুম ইন ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই জায়গাটার যেখানে ব্লাস্টোসিস্ট এসে এন্ডোমেট্রিয়ামে বসছে তার জুমড ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এই ছবিটাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডান দিক থেকে, দেখো ডান দিক থেকে ভ্রূণটা বাঁ দিকে রোপণ হচ্ছে, আর এই যে জায়গাটা যেখানে ভ্রূণটা এসে বসছে সেই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা যেখানে ভ্রূণটা এসে বসছে এটা হচ্ছে আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ার, জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ার, জরায়ুর মেট্রিয়াম লেয়ার। এবার তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে বিশাল বড় একটা ফাঁকা জায়গা, যেটাকে আমরা বলছিলাম ব্লাস্টোসিস্ট ক্যাভিটি, এবং ব্লাস্টোসিস্ট ক্যাভিটির ঠিক নিচে এইখানে বিশাল বড় সেলের একটা জমায়েত হয়েছে, যেটাকে আমরা বলছিলাম কি?
আমরা বলছিলাম ইনার সেল মাস, বা এটাকে আমরা অন্য ভাষায় বলছিলাম এমব্রায়োব্লাস্ট, একটু আগেই এর আগের স্লাইডে দেখালাম। আর আমরা দেখতে পাচ্ছি যে যখন এই বলটা এই প্রাচীরটাতে বসছে তখন এখানে একটা এক্সট্রা এরকম বালজিং তৈরি হয়েছে, একটা প্রবর্ধকের মতো জিনিস তৈরি হয়েছে, এই জিনিসটা। তো এই জিনিসটা কি, এটা আমরা এবার নেক্সট কিছু সময় ধরে পড়ব। তোমরা একটা কথা ভাবো যে এই যে পুরো বলটা ছিল, এই বলটার বাইরের দিকে যে কোষগুলো ছিল, বাইরের দিকের কোষগুলো বলতে কোন কোষগুলো বলতে চাইছি, এই যে এই কোষগুলো, মানে প্রান্তের দিকে যে কোষগুলো ছিল এই কোষগুলো, এগুলোকে আমরা কি নাম দিচ্ছিলাম? এই যে প্রান্তের দিকের কোষগুলো, এই প্রান্তের দিকের কোষগুলোকে আমরা নাম দিচ্ছিলাম হচ্ছে ট্রোফোব্লাস্ট। তো আমি এখানে লিখছি যে এই প্রান্তের দিকের কোষগুলোর নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট। কি নাম দেখা যাবে কি কালার দিয়ে, চলো সাদা দিয়ে লিখি, এটার নাম হচ্ছে ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট, ট্রোফোব্লাস্ট, সাদা দিয়ে আবার এই পাশটা দেখা যাচ্ছে না, তো ঠিক আছে, বা ম্যানেজ করে নাও একটু। ট্রোফোব্লাস্ট। এবার যখন এই বলটা এন্ডোমেট্রিয়াম লেয়ারে এসে এরকম করে ঢুকছে, তখন সবার আগে ধরো এরকম করে ঢুকছে, এটা আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ার, এর মধ্যে এরকম করে ঢুকছে। তো সবার আগে যে জায়গাটা এন্ডোমেট্রিয়াম লেয়ারে টাচ করবে সেটা হচ্ছে এই বাইরের যে প্রান্তটা আছে, অর্থাৎ ট্রোফোব্লাস্ট। এবং আমরা দেখতে পাবো যে ট্রোফোব্লাস্ট মানে এই যে বাইরের দিকের সেলগুলো, এই পুরোটাই বাইরের দিকের সেলগুলো, এরা যেই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাতে টাচ করলো, তখন এই যে ট্রোফোব্লাস্ট লেয়ারটা আছে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এটা আমরা দেখতে পাবো নেক্সট স্লাইডে। আর এর ওপরে যে এমব্রায়োব্লাস্ট আছে সেটা তো আছেই। তো চলো আমরা নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট জায়গা হচ্ছে আমাদের ইমপ্ল্যান্টেশন অফ এমব্রায়ো। নেক্সট জায়গা হচ্ছে আমাদের ইমপ্ল্যান্টেশন অফ এমব্রায়ো বা ভ্রূণের রোপণ। কেমন? তো আমরা এখানে কি লিখব? প্রথমে আমরা লিখব যে ইমপ্ল্যান্টেশন কথার অর্থ হচ্ছে ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন কথার অর্থ হলো, ইমপ্ল্যান্টেশন কথার অর্থ হলো ভ্রূণের রোপণ। ভ্রূণের রোপণ। এবারে তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে, এটা আমি আগেও বলেছি ফার্স্ট লেকচারে, এখনো বললাম যে ভ্রূণের রোপণ কোথায় হয়। ইহা 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 কোন লেয়ারে শিখলাম? এন্ডোমেট্রিয়াম। এটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। ইহা এন্ডোমেট্রিয়াম লেয়ারে সম্পন্ন হয়। এন্ডোমেট্রিয়াম লেয়ার বা এন্ডোমেট্রিয়াম স্তর এন্ডোমেট্রিয়াম লেয়ারে সম্পন্ন হয়। এন্ডোমেট্রিয়াম লেয়ারে সম্পন্ন হয়। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এই লাইনটা। এরপরে আমরা লিখব যে কোন দশায়, এটাও পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন দশায় যে জাইগোট বা ভ্রূণটা ছিল সেটা এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে রোপিত হচ্ছে। আমরা দেখলাম ব্লাস্টোসিস্ট। তো সেটাও আমরা লিখব যে এন্ডোমেট্রিয়াম, হ্যাঁ আমরা কি লিখব যে এন্ডোমেট্রিয়াম লেয়ারে ভ্রূণ রোপিত হওয়ার সময়, এন্ডোমেট্রিয়াম লেয়ারে ভ্রূণ রোপিত হওয়ার সময়, বারবার করে এটা বলছি যেন ভুল না হয় পরীক্ষায়, কোন স্টেজে থাকে? ব্লাস্টোসিস্ট। তাহলে রোপিত হওয়ার সময় ব্লাস্টোসিস্ট দশায় থাকে। ওকে, হয়ে গেল। এবারে এই বিষয়গুলো আমাদের হয়ে গেল। এবারে আমরা শিখবো যে কি করে ওই যে বাইরের যে ট্রোফোব্লাস্ট লেয়ারটার কথা আমরা বলছি সেটা বিভাজিত হয়ে যায় দুটো লেয়ারে। এটা আমরা নেক্সট স্লাইডে শিখব। দেখো, এটা হচ্ছে আমাদের ছবি। ছবিটা খুব সোজা ছবি, অনেক কিছু বলা আছে, কিছুই নেই। দেখো, এটা হচ্ছে আমাদের সেই বলটা। আমাদের এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। অনেকবার এটাকে বললাম, আরেকবার বলছি, এটাকে আমরা বলবো হচ্ছে কি? ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। এবার বাইরের দিকের যে সেলগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? বাইরের দিকের সেলগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রোফোব্লাস্ট। বাইরের দিকের সেলগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে ট্রোফোব্লাস্ট বললাম। এবারে এই যে জিনিসগুলো, এইখানে যে জিনিসগুলো আছে এগুলো কি? ওই ছবিটাই জুম করে দেখাচ্ছি।
বিষয়টা হচ্ছে এটা যদি বল হয় তাহলে নিচের এই যে অংশটা এটা আমাদের নিশ্চয়ই এন্ডোমেট্রিয়াম হবে। এই যে নিচের এই পার্টটা এটা আমাদের কি হবে? এটা আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ার হবে, তাই না? এটা আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ার হবে। এবং এন্ডোমেট্রিয়াম লেয়ার যদি এটা হয়, এই গোল গোলগুলো কি? এগুলো হচ্ছে রক্তবাহ বা ব্লাড ভেসেলস, যারা এই মায়ের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আছে সেখানে পুষ্টিদ্রব্য পরিবহন করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবারে নেক্সট ছবিটা তুমি দেখো, যে যখন এই বলটা এসে মায়ের এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার এর মধ্যে এসে বসে পড়লো, ঠিক সেই মুহূর্তে তুমি খেয়াল করো যে নিচের দিকে একটা এক্সট্রা লেয়ার তৈরি হওয়া শুরু হয়েছে। এই দেখো নিচের দিকে এইখানে একটা এক্সট্রা লেয়ার তৈরি হওয়া শুরু হয়েছে। দেখা গেল নিচের দিকে লেয়ারটা, এক্সট্রা লেয়ারটা, এই যে কোথায় গেল? হ্যাঁ, এই যে এই লেয়ারটা। তো এটাকে আমরা এবার আলাদা একটা নাম দেব। দেখো কি নাম দেব? বলছে যে নিচে এই যে লেয়ারটা তৈরি হচ্ছে এক্সট্রা লেয়ার, এটাকে আমরা বলবো সিনসাইটোট্রোফোব্লাস্ট। সিনসাইটোট্রোফোব্লাস্ট। ঠিক আছে, সিনসাইটোট্রোফোব্লাস্ট মানে ট্রোফোব্লাস্ট লেয়ার যেটা বাইরের দিকে ছিল ওটা দুটো লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নিচের লেয়ার যেটাকে আমরা বলছি সিনসাইটোট্রোফোব্লাস্ট, আরেকটা হচ্ছে ঠিক তার উপরের লেয়ারটা, অর্থাৎ আমাদের আগে যে লেয়ারটা আমরা চিনতাম, কোন লেয়ারটা বলতো? এই যে এই লেয়ারটা, এই যে এই সেলগুলো, এই সেলগুলো, এই সেলগুলো, এই সেলগুলো, মানে যেটা আগে থেকেই ছিল, এই সেলগুলো। বুঝতে পারছো তো কোন জায়গাটা বলতে চাইছি? যেগুলো আগে থেকেই ছিল, এটা তো এক্সট্রা লেয়ার তৈরি হয়েছে, মানে বিস্তৃত হচ্ছে জিনিসটা। আর আগে থেকেই যেগুলো ছিল মানে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের সাইটোট্রোফোব্লাস্ট। এটা হচ্ছে আমাদের কি? সাইটোট্রোফোব্লাস্ট। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন একটা ভ্রূণ প্রথিত হতে চাইছে, কোথায় সেটা? ব্লাস্টোসিস্ট অবস্থায় আমাদের যে এন্ডোমেট্রিয়াম আছে মায়ের, সেখানে প্রথিত হতে চাইছে, তখন ওর প্রান্তের দিকের কোষগুলো, মানে যে কোষগুলো দিয়ে ও, এটা যদি লেয়ার হয় এরকম করে ও প্রথিত হচ্ছে, তো এই প্রান্তের দিকের কোষগুলো দুটো লেয়ারে আবার ভাগ হয়ে গেল। একটাকে বললাম আমরা সিনসাইটোট্রোফোব্লাস্ট, যেটা একদম নিচের দিকে থাকছে, ঠিক তার উপরে যে জিনিসটা থাকছে সেটাকে আমরা বললাম সাইটোট্রোফোব্লাস্ট। আর তার উপরে এই যে জিনিসটা, এটার তো আমরা নাম জানি, এটার নাম হচ্ছে কি? এমব্রায়োব্লাস্ট। এটার নাম তো আমরা জানি, এটা নিয়ে কোনো আমাদের অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের এমব্রায়োব্লাস্ট। এটা হচ্ছে আমাদের এমব্রায়োব্লাস্ট। তো একটু ইংরেজিতে লিখছি বলে ক্ষমা করে দিও, কিন্তু বাংলায় কিন্তু প্রত্যেকটা জিনিস বলছি। যদি তোমাদের ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে এই লেকচারের জন্য একটু ক্ষমা করে দিও, কারণ মানে আমরা যখন তাড়াতাড়ি লিখছি জিনিসগুলো একটুখানি ইংরেজিতে লিখে ফেলছি, কিন্তু আমি তোমাদের কিন্তু বাংলা বিষয়েও প্রত্যেকটা জিনিস পরের স্লাইডে লিখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের এই বিষয় নিয়ে তোমরা একটু মার্জনা করে দেবে আমাকে, এবং আমার সঙ্গে তোমরা লেকচারটাকে দেখবে শেষ অবধি। যারা যারা এখনো অবধি লেকচারটাকে দেখছো, তারা আমাদের মনোবল যাতে আরো একটু তুঙ্গে থাকে এবং তোমাদেরকে আমরা যাতে আরো বেটার কন্টেন্ট ডেলিভার করতে পারি। অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট আমরা প্রতিদিন চেষ্টা করি আরো বেটার করার, তার থেকেও বেটার করার। তো আমি তো সবসময় প্রত্যেকটা লেকচারে চেষ্টা করি প্রিভিয়াস লেকচারের থেকে যেন বেটার হয়। তো তোমরা যখন কমেন্ট সেকশনে কমেন্ট জানাও যে স্যার ভালো লেগেছে লেকচারটা, বা বুঝতে পেরেছি, সময় দাও জিনিসটার পেছনে, তখন মনে হয় যে এই পরিশ্রমটা বুঝি সার্থক হয়েছে। তো তোমরা যদি এখনো অবধি ভিডিওটাকে এই অবধি দেখে থাকো, তাহলে সম্মানার্থে একটা লাইক দিতেই পারো, আর কিছু একটা কমেন্ট লিখতে পারো যে এই পার্টটা স্যার ভালো বুঝেছি, বা ওই পার্টটা বুঝিনি, বা এই জায়গাটা আপনি একটু এরকম করে বলুন, ভালো লাগছে। তো তাহলে আমরা খুব মোটিভেটেড হই। থ্যাংক ইউ সকলকে। তো চলো আমরা আবার চলে আসি এখানে ঘুরে। এন্ডোমেট্রিয়াম একটুখানি জাস্ট বাংলায় লিখে দিচ্ছি আর কি, যাতে করে সমস্ত জিনিস তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে আমাদের ট্রোফোব্লাস্ট, এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট, একটু তাড়াতাড়ি লিখতে হবে। এটা হচ্ছে কি? সিনসাইটোট্রোফোব্লাস্ট। এটা সিনসাইটো নয়, এটা হচ্ছে সাইটো, তাই তো? এটা হচ্ছে আমাদের সাইটোট্রোফোব্লাস্ট। সাইটো কি? ট্রোফোব্লাস্ট, হ্যাঁ, সাইটোট্রোফোব্লাস্ট। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের সিনসাইটোট্রোফোব্লাস্ট। তাড়াতাড়ি লেখো, সিনসাইটোট্রোফো, কত বড় নাম রে, সিনসাইটোট্রোফোব্লাস্ট। হ্যাঁ, হয়েছে, শেষ হয়েছে, ফাইনালি লিখে ফেলেছি। এবারে দেখো বিষয়টা কি, যে এই ছবিটাতে আরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো যে নিচের লেয়ারটা একদম আলাদা করে চলে এসেছে, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের সিনসাইটোট্রোফোব্লাস্টটা। দেখো এখানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ইন ফিউচার আমরা কি দেখতে পাচ্ছি, যে পুরো বলটা যেটা মায়ের, এটা যদি
এটা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়, এটা যদি এন্ডোমেট্রিয়াম লেয়ার হয় এরকম, তো আমরা দেখতে পাচ্ছি যে এই বলটা ধীরে ধীরে এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে এরকম ঢোকার চেষ্টা করছে, এবং লাস্ট যে ছবিটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে থেকে পুরোপুরি ভেতরে ঢুকে গিয়েছে। তার মানে এন্ডোমেট্রিয়াম লেয়ারে রোপিত হলো এবং ভেতরে চলে গিয়েছে আরো। অর্থাৎ এই মুহূর্তে এটা যদি আমাদের মিডল লেয়ারটা হয়, এই যে এই পার্টটা যদি আমাদের মিডল লেয়ারটা হয়, তাহলে আমরা দেখতে পাবো ইন ফিউচারে যে আমাদের যে ভ্রূণটা সেটা ঢুকেছে এন্ডোমেট্রিয়াম দিয়ে, কিন্তু পরবর্তীকালে আমরা বসে আছে কোথায় যদি দেখতে চাই, তাহলে দেখব যে ভ্রূণটা বসে আছে হচ্ছে এই মাঝখানের লেয়ারটাতে, অর্থাৎ মায়োমেট্রিয়াম লেয়ারে। ভ্রূণ এসে প্রথমে টাচ করছে এন্ডোমেট্রিয়াম লেয়ার, ধীরে ধীরে ভেতরে ঢুকছে, এবং ফাইনালি আমাদের যে এন্ডোমেট্রিয়ামের মিডল লেয়ারটা আছে, যেটাকে আমরা বলছি মায়োমেট্রিয়াম, সেখানে গিয়ে বসে থাকছে। তো এই ছবিটাতে সেটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে পুরো বলটাই মায়ের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার আছে সেখানে পুরো ভেতরে ঢুকে গিয়েছে। এবং এখানে আরও একটা খুব ইন্টারেস্টিং থিং, প্রত্যেকটা জিনিস মানে কোনো জিনিস মিস করা যাবে না, কিন্তু কোনো জিনিস মিস করা যাবে না। খুব ইন্টারেস্টিং থিং দেখো কি, দেখো যে এমব্রায়োব্লাস্টটা ছিল, এখানে এমব্রায়োব্লাস্টটা কি অবস্থায় ছিল? বল অবস্থায় ছিল, রাইট? বলের ভেতরে এখানে একটা জমা হয়েছিল। কিন্তু যখন এখানে আসলো ছবিতে দেখা যাচ্ছে যে সবাই একটু ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এইখান থেকে যখন এখানে ছবিটা চলে আসলো, একটু খেয়াল করো ছবিটা কিরকম ভাবে চেঞ্জ হয়েছে। এই ছবিটা থেকে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে যখন ব্লাস্টোসিস্টটা পুরোপুরি মায়ের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার তার ভেতরে ঢুকে গিয়েছে, তখন এই যে এমব্রায়োব্লাস্টগুলো ছিল এরা মাঝখানে এরকম লম্বা হয়ে গিয়েছে, এবং এই যে এমব্রায়োব্লাস্টটা এরকম একটা ব্রিজের মতো গঠন তৈরি করলো এই পাশ ওপাশে, এই যে জায়গাটা, এটাকে আমরা বলে থাকি জার্ম ডিস্ক। কি বলে থাকি? জার্ম ডিস্ক। তাহলে এখানে এই জায়গাটা মিস করে গেলে একদমই ঠিক হবে না যে এটা আমাদের কি। আমরা একটা মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি এই ছবিটাতে, লাস্ট ছবিটাতে আমরা একটা মেজর চেঞ্জ দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের জার্ম ডিস্ক। বাংলাতেও এটাকে জার্ম ডিস্ক বলে, ইংলিশেও এটাকে জার্ম ডিস্ক বলে। তাহলে আমরা কি শিখলাম? যে যখন আমাদের ব্লাস্টোসিস্ট রোপিত হয় সেই মুহূর্তে আমাদের যে ট্রোফোব্লাস্ট লেয়ারের সেলগুলো তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট, একটা সাইটোট্রোফোব্লাস্ট। এবং সাইটোট্রোফোব্লাস্টের ওপরে যে এমব্রায়োব্লাস্ট সেলগুলো ছিল যারা ক্যাভিটির চাপে একদিকে চলে এসেছিল, সেই এমব্রায়োব্লাস্টগুলো ভবিষ্যতে এরকম একটা জার্ম ডিস্ক গঠন করছে, একটা আড়াআড়ি লেয়ার তৈরি করছে। এটা ভবিষ্যতে কোথায় যায় সেটা এবার নেক্সট ইন্টারেস্টিং বিষয়। তো এবার আমরা যাব হচ্ছে আমাদের এমব্রায়োব্লাস্টের পরবর্তী অবস্থায়। তার আগে আমরা খুব সংক্ষেপে একটা জিনিস লিখে নেব। কি লিখে নেব? যে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম। আমি প্রত্যেকটা স্লাইডের পরে তোমাদের লিখে দিই, একবার করে বোঝাই তারপরে লিখে দিই। তো এবারও বোঝানো হয়ে গিয়েছে, তাহলে লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে চলো এবার আমরা লিখে দিই। এবার আমরা কি লিখব? আচ্ছা, এক সেকেন্ড, আমরা একটুখানি লিখে দিই। এক সেকেন্ড, আমাকে একটু মুছতে দাও বন্ধু। চলো, হ্যাঁ মুছে দিয়েছি। তাহলে একটু লিখে ফেলি। কি লিখব হচ্ছে ব্লাস্টোসিস্ট রোপিত হবার পরে, ব্লাস্টোসিস্ট কি লিখব? রোপিত হবার পরে কি হয়? ব্লাস্টোসিস্ট রোপিত হওয়ার পরে আমরা লিখব যে প্রান্তের ট্রোফোব্লাস্ট কোষগুলি দুটো ভাগে ভাগ হয়ে যায়। প্রতিটা লাইন এক একটা এমসিকিউ। কোষগুলি দুটি স্তরে ভাগ হয়ে যায়। কি সেই দুটো স্তর? আমরা বলছি একটাকে আমরা বলছি সাইটোট্রোফোব্লাস্ট, একটাকে আমরা কি বলছি? একটাকে আমরা বলছি সাইটোট্রোফোব্লাস্ট। আরেকটাকে আমরা কি বলছি? আরেকটাকে আমরা বলছি সিনসাইটোট্রোফোব্লাস্ট। এইটুকু লিখলাম। তারপরে আমরা কি লিখব? তারপরে আমরা লিখব যে কি লিখব? হ্যাঁ, আমরা লিখব হচ্ছে এমব্রায়োব্লাস্টের কোষগুলি
এমব্রায়োব্লাস্টের কোষগুলি কি করে, আমরা লিখব এমব্রায়োব্লাস্টের কোষগুলি পরবর্তীতে, এমব্রায়োব্লাস্টের কোষগুলি পরবর্তীতে কি গঠন করছে দেখলাম, আমরা দেখলাম জার্ম ডিস্ক গঠন করছে। আমরা লিখব যে জার্ম ডিস্ক গঠন করে, জার্ম ডিস্ক গঠন করে। ব্যাস, এই হচ্ছে আমাদের গল্প। এবার আমাদের নেক্সট প্রশ্ন আসবে যে কি হচ্ছে, মানে বাচ্চার মতো গঠন তৈরি হওয়া কখন শুরু হবে? এরপরেই হবে। এবং এরপরে এই যে জার্ম ডিস্ক গঠন হয়ে গেল, এখান থেকেই আমাদের এবারে অঙ্গ তৈরির প্রক্রিয়া কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। তাহলে তোমরা এতক্ষণ ধরে যেটা পড়লে সেটা কি পড়লে একবার এখানে পুরো ছবিটাতে দেখে নাও, আর এখানটা আশা করি তোমরা নিজেরা লিখতে পারবে। এরপরে আমি এই পোর্শনটা এই জন্য ছেড়ে রেখেছি। ছবিটা একবার লাস্ট আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এটা হচ্ছে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার, এটা হচ্ছে বলটা আসছে যেটাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট। এবং খুব ইম্পর্টেন্ট এখানে একটা টপিক, কি টপিক, খুব ভালো করে ছবিটা দেখো। আচ্ছা, এই ছবিটা নয়, আমি তোমাদেরকে এই জায়গাটা দেখাই, একদম প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। দেখো, মনে আছে যে ডিম্বাণুর বাইরের দিকে জোনা পেলুসিডা বলে একটা লেয়ার ছিল? জোনা পেলুসিডার লেয়ারটা কিন্তু এখনো আছে। শুক্রাণু জোনা পেলুসিডার একটুখানি জায়গা ফাটিয়ে ঢুকে গিয়েছিল, কিন্তু পুরোটা কিন্তু নষ্ট করতে পারেনি। তো সেই জোনা পেলুসিডা লেয়ারটা যখন বাচ্চাটা তৈরি হয়ে গিয়েছে, বাচ্চাটা একটা কোষ, দুটো কোষ, চারটে কোষ, 8টা কোষ, 16টা কোষ যুক্ত অবস্থায় আছে, জোনা পেলুসিডা কিন্তু তখনও প্রেজেন্ট। জোনা পেলুসিডা কিন্তু যায়নি, মানে বাচ্চার চারিদিকে জোনা পেলুসিডার আবরণটা রয়েছে। এটা আমাদের কি স্টেজ? মরুলা স্টেজ। এখনো জোনা পেলুসিডাটা কিন্তু রয়েছে। পরবর্তীকালে আমাদের মাঝখানে একটা ফাঁকা জায়গা চলে আসলো, মরুলার মাঝখানে, তখনও কিন্তু জোনা পেলুসিডার স্তরটা রয়েছে। কিন্তু যখন পুরোপুরি জিনিসটা চলে আসলো, অর্থাৎ ব্লাস্টোসিস্ট ক্যাভিটি যেটা বা ফাঁকা জায়গা যেটা, সেটা পুরোপুরি তৈরি হয়ে গেল, পুরো কোষটা যখন ব্লাস্টুলা হয়ে গেল, পুরো মানে স্ট্রাকচারটা, তখন দেখো বাইরের জোনা পেলুসিডা লেয়ারটা কিন্তু আর নেই। এবং এই সেম ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এইখানেও তোমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছ। এখানে কি দেখো লেখা আছে যে ব্লাস্টোসিস্ট লেখা আছে ওপরে, ব্লাস্টোসিস্ট। এবং এই ব্লাস্টোসিস্টটা থেকে দেখো একটা কিছু জিনিস বেরিয়ে চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি জোনা পেলুসিডা। এবং এই জোনা পেলুসিডা লেয়ারটা বাদ দিয়ে যে জিনিসটা এখানে এসে রোপিত হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে নর্মালি ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের মানে একদম সেম ছবিটাই আরেকবার। উপরের দিকে দেখো বাইরে একটা সেল রয়েছে, মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে, আর এখানে একটা কিছু কোষ এসে জমা হয়েছে। এটা ছবি বেশি ভালো বোঝা যাচ্ছে, সেই জন্যই ছবিটা রেখেছি। এরপরে কি হচ্ছে, এই যখন ভেতরে ঢুকে গেল, দেখো ভেতরে ঢুকছে, তখন এখানকার যে সেলগুলো ছিল, এই যে এখানকার, তারা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটাকে বলছি আমরা নিচের দিকেরটাকে সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর উপরেরটাকে আমরা বলছি কি সাইটোট্রোফোব্লাস্ট। এই যে এটা আর এটা পরিষ্কার ছবিতে বোঝা যাচ্ছে। আর বাকিরা ঢুকছে ধীরে ধীরে। এবং এখানে এসে দেখো পুরোটা ভেতরে ঢুকে গেল। তো আমরা এই অবধি পড়েছি, এই অবধি, ঠিক আছে? এবার দেখো কি হচ্ছে। লাস্ট ছবিটা আমরা এখনো পড়িনি, এবার পড়বো এই স্লাইডে। আমরা পড়বো দেখো যে পুরো জিনিসটা যখন ভেতরে ঢুকে গেল, আমরা বলছি এখানে কিছু একটা লেখা আছে, দেখো হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট। এগুলো আবার কি জিনিস? হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট, এটা আবার কি সব? প্রি এমব্রায়োনিক ক্যাভিটি, কি সব লেখা আছে? বিষয়টা হচ্ছে এরকম, আমি এখানে একটা জাস্ট তোমাদের নর্মাল যদি দেখাই, এটা যদি আমাদের বলটা হয়, আমাদের কি বলছিলাম, মাঝখানে এরকম একটা ব্রিজ গঠিত হয়ে গিয়েছে, এরকম মাঝখানে একটা ব্রিজ গঠিত হয়েছে কিনা? আর বাকি যে উপরে আর নিচে ওই জায়গাটা একদম ফাঁকা, তাই তো? তো এই যে উপরের যে ফাঁকা জায়গাটা, সেটা হচ্ছে আমাদের একটা ক্যাভিটি বা গর্ত, আর নিচের যে ফাঁকা জায়গাটা, এটা একটা ক্যাভিটি বা গর্ত, তাই তো? এবার এই যে ওপরের ফাঁকা জায়গাটা, মানে এই যেটা ফাঁকা জায়গা, গর্ত, এটাকে আমরা বলে থাকি অ্যামনিয়ন। এটাকে আমরা কি বলে থাকি? অ্যামনিয়ন ক্যাভিটি বলে থাকি। এবং নিচের যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইয়ক স্যাক বা কুসুমথলি। আমরা আসবো এই জায়গাগুলোতে, তো আমরা এই জায়গাগুলোতে আসবো। মুদ্রা কথা হচ্ছে আমাদের যে বলটা ভেতরে ঢুকেছে, এর আগের ছবিটা দেখাই, তার ওপরের জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, নিচে এই জায়গাটা ফাঁকা, দুটো জায়গা ফাঁকা, এবং মাঝখানে এরকম একটা আড়াআড়ি ভাবে
লেয়ার চলে গিয়েছে, রাইট? তোমরা এটুকুই শুধু মনে রাখো, কঠিন জায়গায় যাব না, মানে কঠিন জায়গাতে আছি আমরা, যাব না বললেও ভুল। তো আমরা এবার কি শিখব? আমরা শিখব যে যখন, শুনবে এবার, যে ব্লাস্টোসিস্ট যখন পুরোপুরি এন্ডোমেট্রিয়ামের ভেতরে ঢুকে যায়, ব্লাস্টোসিস্ট যখন পুরোপুরি এন্ডোমেট্রিয়ামের ভেতরে ঢুকে যায় এবং জার্ম ডিস্ক গঠিত হয়। আমরা বললাম, দেখালামও যে জার্ম ডিস্ক কোন জায়গাটা, ভেতরে ঢুকে যায়, এই জায়গাটা তোমরা খুব আরামসে শুনবে। এবং জার্ম ডিস্ক গঠিত হয় তখন জার্ম ডিস্ক কোনটা? এটা আমাদের মাঝখানটা ছিল, এই যে এই সেলগুলো যে মাঝখানে চলে আসলো, এটা হচ্ছে আমাদের জার্ম ডিস্ক। তো বলছে যে জার্ম ডিস্ক দুটো লেয়ারে ভাগ হয়ে যায়। জার্ম ডিস্ক, শুনবে, দুটি লেয়ারে ভাগ হয়ে যায়। অর্থাৎ বলতে চাইছে যে আপনি যেখানে এরকম গোলটা করেছিলেন, এটা যদি আমাদের জার্ম ডিস্কটা হয়, এই জার্ম ডিস্কটা কি হচ্ছে, দুটো লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ ছবিটা এবার পাল্টে এরকম হয়ে যাচ্ছে। ছবিটা ওপরের দিকে মনে করো এটা একটা লেয়ার তৈরি হলো, এরকম ওপরে একটা লেয়ার তৈরি হলো জার্ম ডিস্কের, আর নিচে মনে করো এরকম আরেকটা লেয়ার তৈরি হলো, তাহলে এই যে দুটো লেয়ার তৈরি হয়ে গেল, সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে পুরোপুরি যখন ঢুকে গেল এই বলটা, উপরেও ফাঁকা নিচেও ফাঁকা, তখন এই মাঝখানের যে ব্রিজটা ছিল, যেটাকে আমরা জার্ম ডিস্ক বলছিলাম, সেটা দুটো লেয়ারে ভাগ হয়ে গেল। এবার এই যে দুটো লেয়ারে ভাগ হয়ে গেল, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সেই দুটো লেয়ারের নাম। একটাকে আমরা বলছি হাইপোব্লাস্ট, দেখতে পাচ্ছ? হাইপোব্লাস্ট কোনটা? হাইপোব্লাস্ট দেখো উপরের দিকে যে সেলগুলো আছে, এই যে এই সেলগুলো, এগুলো হচ্ছে হাইপোব্লাস্ট। আর নিচের দিকে বলতে এই সাইডে যে সেলগুলো আছে, এগুলোকে বলছে দেখো এপিব্লাস্ট। একটা হাইপোব্লাস্ট, একটা এপিব্লাস্ট। সেটাই আমরা এখানে লিখব যে জার্ম ডিস্ক যে দুটি লেয়ারে ভাগ হয়ে যায়, জার্ম ডিস্ক যে দুটি লেয়ারে ভাগ হয়ে যায়, জার্ম ডিস্ক যে দুটি লেয়ারে ভাগ হয়ে যায় তাদের বলে আমরা দুটো লেয়ার দেখলাম, একটাকে আমরা বলছি কি, একটাকে আমরা বলছি হচ্ছে এপিব্লাস্ট, এবং আরেকটাকে আমরা কি বলছি, হাইপোব্লাস্ট। তাহলে খুব খারাপ অবস্থা দেখো, এখন ধীরে ধীরে কঠিনের দিকে চলে যাচ্ছে বিষয়টা। যে বল ছিল প্রথমে ভালো ছিল, বলের ভিতরে কোষ ছিল ভালো ছিল, কোষগুলো কিছু কোষ মাঝখানে চলে এসছে এবং সেটাকে আমরা বলছিলাম জার্ম ডিস্ক। সেই জার্ম ডিস্কটা আবার দুটো লেয়ারে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে এপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট। তার মানে আমাদের অবস্থাটা এখন এরকম যে এটা আমাদের যদি কোষ হয়, বাইরের দিকে এগুলো আমাদের হচ্ছে ট্রোফোব্লাস্টগুলো, বাইরের দিকে এগুলো হচ্ছে আমাদের কিগুলো, ট্রোফোব্লাস্টগুলো, এগুলো হচ্ছে আমাদের ট্রোফোব্লাস্টগুলো। ট্রোফোব্লাস্টের মাঝখানে এটা হচ্ছে আমাদের এমব্রায়োব্লাস্ট, এটা হচ্ছে আমাদের এমব্রায়োব্লাস্টের সেলগুলো, যারা আবার দুটো লেয়ারে ভাগ হয়ে গিয়েছে। একটাকে আমরা কি বলছি, একটাকে আমরা বলছি হচ্ছে এপিব্লাস্ট, আর একটাকে বলছি আমরা হাইপোব্লাস্ট। আর নিচের দিকে কি আছে, নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার সিনসাইটোট্রোফোব্লাস্ট এরকম গঠিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিনসাইটোট্রোফোব্লাস্ট গঠিত হয়েছে, এবং তার ঠিক ওপরে এটা দিয়ে আঁকি, তার ঠিক ওপরে মানে এইখানটাতে আমাদের আবার সাইটোট্রোফোব্লাস্ট, এগুলো হচ্ছে আমাদের সাইটোট্রোফোব্লাস্ট, আর এগুলো হচ্ছে আমাদের সিনসাইটোট্রোফোব্লাস্ট। ঠিক তার ওপরে এটা আমাদের জার্ম ডিস্ক, যেটা এই মুহূর্তে দুটো লেয়ারে ভাগ হয়ে গিয়েছে। একটাকে আমরা কি বলছি, একটাকে আমরা বলছি হচ্ছে একটাকে আমরা বলি হচ্ছে এপিব্লাস্ট, আর একটাকে আমরা কি বলছি, হাইপোব্লাস্ট। একটাকে আমরা বলছি এপিব্লাস্ট, আর একটাকে আমরা বলছি হাইপোব্লাস্ট। এই হচ্ছে আমাদের অবস্থা এই মুহূর্তে। ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা।
এবার আমরা যাব আরো পরে, যে এই এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট বলের মাঝখানে যেটা হয়ে আছে সেটার পরে কি হলো। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। দেখো ছবিটা এবার তোমরা খুব ক্লিয়ার বুঝতে পারবে। এই যে ছবিগুলো এমনভাবে রেখেছি যাতে করে তোমরা পরিষ্কার বুঝতে পারো। এগুলো আমাদের সাধারণ বাংলা টেক্সট বইগুলোতে একটুখানি হজবরল হয়ে যায়, তাই জন্য বিভিন্ন টেক্সট বই একটুখানি অ্যাগ্রিগেট করে হায়ার ক্লাসের একটু কিছু বই পড়তে হবে, মানে যদি তোমাদের আরও ডিটেলস জানতে হয়। কারণ আমাদের টেক্সট বই যদি তোমরা পড়ো তাহলে বিষয়গুলো সমস্ত কিছু লেখা আছে, কিন্তু তার রিলেটিভ ছবিগুলো একটু কনফিউজিং, তাই জন্য তোমাদের আরও বই পড়তে হবে। কারণ মানে কি বলতো, নলেজের কোনো লিমিটেশন হয় না, তাই না? তোমরা যদি বলো যে আমরা তো এখন এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ছি, আমরা তো এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছি, বা আমরা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছি, তো বিষয়টা কি হবে যে তোমরা ক্লাস 11, 12 বা যে কোনো সাবজেক্টে পড়ো, প্রকৃতিতে তোমাকে নলেজ নিতে মানা করেনি। তুমি তো বাঁচবে কত বছর? খুব বেশি হলে 80 বছর, 90 বছর, 100 বছর, 110 বছর। তারপর তো এই 110 বছর টাইমটা তোমার কাছে কিন্তু লিমিটেড। তুমি তার মধ্যে যত নলেজ পারো গেইন করে নাও। এবার তুমি যদি ভাবো যে ঠিক আছে চলো 20 বছর বয়সে আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করব, 40 বছর বয়সে আমি তারপরে গিয়ে এই বাদবাকি জিনিসগুলো জানবো, তারপরে আমি গোটা পৃথিবীটাকে ঘুরবো, তোমার কাছে টাইমটা তো লিমিটেড। তোমাকে কি কেউ শর্ত দিয়েছে যে বেশি পড়া যাবে না? হ্যাঁ, কম পড়া যাবে না, বা একটা লিমিটেশনের নিচে পড়া যাবে না, কিন্তু এই শর্তটা কি কেউ দিয়েছে যে বেশি পড়া যাবে না? আমরা যত নলেজ গেইন করব তত আমাদের বিভিন্ন বিষয় সম্বন্ধে সঠিক একটা ধারণা তৈরি হবে। আমরা যখন লিমিটেড জ্ঞান অর্জন করব তখন আমাদের সেই লিমিটেড জ্ঞানটাকেই পরবর্তীকালে আবার এক্সট্রা সময় দিয়ে বাড়াতে হবে। তো হোয়াই নট নাও? কেন এখনই শিখবো না? এখনই শিখতে পারি, কারণ আমার জীবনকাল তো লিমিটেড। ওটা তো আর স্টেপ বাই স্টেপ চলবে না যে আজীবন একটার পর একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এইভাবে চলবো। তাই জন্য যা জ্ঞান অর্জন করার এখনই করে নাও, কারণ শায়দ কাল হো না হো। ঠিক আছে, তাহলে চলো আমরা সেই জায়গাটাতেই পড়ে নিই। ছবিটা এবার ক্লিয়ার দেখা যাচ্ছে যে মাঝখানে জার্ম লেয়ারটা তৈরি হয়েছে। ওপরের যে ফাঁকা জায়গাটা, বলটা তো ফাঁকাই ছিল, শুধু মাঝখানে সেল ছিল। ওপরের ফাঁকা জায়গাটাকে আমরা একটা এবার নাম দিচ্ছি, দেখো, অ্যামনিওটিক ক্যাভিটি। আর নিচের যে ফাঁকা জায়গাটা, আগেও বললাম, এটাকে আমরা বলে দিচ্ছি এবার প্রাইমারি ইয়ক স্যাক। এতক্ষণ ধরে এটা ফাঁকা ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এটা ফ্লুইড বা তরল দিয়ে ভর্তি হচ্ছে। এটা ধীরে ধীরে কি হচ্ছে? তরল দিয়ে ভর্তি হচ্ছে, ওই বলের মাঝখানে ফাঁকা জায়গাটা বাদ দিয়ে উপরে নিচে। এবার এখানে খুব ইন্টারেস্টিং একটা থিং দেখো, আমি বলছিলাম যে মাঝখানের যে সেলগুলো তারা হাইপোব্লাস্ট এবং এপিব্লাস্ট দুটো ভাগে ভাগ হয়ে গেল। আগে ছবিতেই বলছিলাম হাইপোব্লাস্ট এবং এপিব্লাস্ট দুটো ভাগে ভাগ হয়ে গেল। এক্স্যাক্টলি সেম ছবিটাই এখানে দেখানো হচ্ছে, কিন্তু একটা ইন্টারেস্টিং থিং দেখো, হাইপোব্লাস্ট আর এপিব্লাস্ট এখানে লেখা নেই, লেখা আছে, এই নামটা তোমরা শুনেছো, এক্টোডার্ম, এন্ডোডার্ম। অর্থাৎ আমরা যেটা বলতে পারি বা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, আমরা যেটা বলতে পারি বা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, কি লিখতে পারি? আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম যে হাইপোব্লাস্ট থেকে কি গঠিত হয়? হাইপোব্লাস্ট থেকে গঠিত হয় এন্ডোডার্ম। হাইপোব্লাস্ট থেকে কি গঠিত হচ্ছে? এন্ডোডার্ম। আর এপিব্লাস্ট থেকে কি গঠিত হচ্ছে? এপিব্লাস্ট থেকে গঠিত হয় এন্ডোডার্ম। আর নিচেরটা থেকে গঠিত হয় এক্টোডার্ম। বোঝা গেল কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে এই যে আমাদের বলটা ছিল, যার মাঝখানে এরকম দুটো সেলের লেয়ার তৈরি হয়েছিল, একটা এরকম আর একটা নিচে এরকম, এরাই পরবর্তীকালে চেঞ্জ হয়ে, যাকে আমরা হাইপোব্লাস্ট আর এপিব্লাস্ট বলছিলাম, এরাই পরবর্তীকালে চেঞ্জ হয়ে কি হলো? একটা হয়ে গেল আমাদের এক্টোডার্ম, আর একটা হয়ে গেল আমাদের এন্ডোডার্ম। একটা হয়ে গেল আমাদের এক্টোডার্ম, একটা হয়ে গেল আমাদের এন্ডোডার্ম। আর তোমরা পড়েছো না
যে একটোডার্ম থেকে ওই হাত গঠিত হয়ে গেল, এন্ডোডার্ম থেকে ওই পা গঠিত হয়ে গেল, মেসোডার্ম থেকে ওই মাথা গঠিত হয়ে গেল, বলছি জাস্ট এক্সাম্পল। অর্থাৎ আমরা বলতে চাইছি যে এই যে বলটা, এই বলটা নিয়ে যে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, যার নিচের দিকে আরো আরো স্ট্রাকচার আছে, সেটা তো এখন আমি আর বলছি না, মাঝখানেই সব গল্প। অর্থাৎ এখান থেকেই পরবর্তীকালে বাচ্চার হাত পা মুখ চোখ নাক মাথা মুন্ডু গঠিত হবে। খুব ইন্টারেস্টিং। চলো আমরা এই ইন্টারেস্টিং থিংটাকে আরো সামনে নিয়ে যাই। সবাই ভাবে যে হিউম্যান রিপ্রোডাকশন বুঝি খুব সোজা, মোটেই না। হিউম্যান রিপ্রোডাকশন যথেষ্ট কঠিন। দেখো এবার ছবিটা দেখো শুধু, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কিসের ছবি স্যার, এটা কিছু বুঝতে পারছি না, ঘাবড়ানোর দরকার নেই। ছবিটা দেখো উপরের দিকে, মানে আমি এখানে একটা রেফারেন্স ছবি আঁকছি, তাহলে এই পাশের ছবিটা তোমরা বুঝতে পারবে। উপরের দিকে আমাদের কি ছিল, এরকম কিছু সেল ছিল, এরকম কিছু সেল আমাদের উপরের দিকে ছিল, আর কিছু সেল আমাদের এরকম নিচের দিকে ছিল, কিছু সেল আমাদের এরকম নিচের দিকে ছিল। তো উপরের দিকে যে সেলগুলো ছিল তাদেরকে আমরা কি বলছিলাম, এপিব্লাস্ট। উপরের দিকের সেলগুলোকে আমরা কি বলছিলাম, এপিব্লাস্ট। বাংলাতেও এপিব্লাস্ট, ইংলিশেও এপিব্লাস্ট। আর নিচের দিকের যে সেলগুলো ছিল, এই ছবিগুলো বাংলা বইতে পাবে না, নিচের দিকে যে সেলগুলো ছিল এগুলোকে আমরা বলছিলাম হাইপোব্লাস্ট। তাই জন্য বাধ্য হয়ে এই জিনিসগুলো ইংরেজিতে আছে আর কি, হাইপোব্লাস্ট। এবার যেটা আমি বললাম, দেখো এইগুলো সব এপিব্লাস্ট। এখান থেকে আমাদের কি গঠিত হবে, আমি বললাম একটোডার্ম গঠিত হবে। এপিব্লাস্ট থেকে আমাদের কি গঠিত হবে, একটোডার্ম গঠিত হবে। তো আমি এখানে লিখে দিলাম যে এপিব্লাস্টের সেলগুলোই ভবিষ্যতের একটোডার্ম, আর হাইপোব্লাস্টের সেলগুলো আমাদের ভবিষ্যতের এন্ডোডার্ম। হাইপোব্লাস্টের সেলগুলো কি আমাদের ভবিষ্যতের এন্ডোডার্ম। ঠিক আছে, গেল। এবার বিষয়টা হচ্ছে যে একটোডার্ম আমাদের বডির বাইরের আস্তরণ মানে লেয়ারটাকে বলে, এন্ডোডার্ম আমাদের বডির ভেতরের লেয়ারটাকে বলে। কিন্তু আমাদের বডির বাইরের লেয়ার আর আমাদের বডির ভিতরের লেয়ার, এই দুটোর মাঝখানেও তো একটা লেয়ার আছে যেটাকে আমরা মেসোডার্ম বলে থাকি। কিন্তু এখানে এইটাই যদি ভবিষ্যতে একটা বাচ্চা হয়ে যায় কোনোভাবে, আমি জানি না কিভাবে, বাট যদি হয়ে যায়, এই পুরো সংগঠনটা যদি একটা বাচ্চা হয়ে যায়, তাহলে সেই বাচ্চার তো মেসোডার্ম থাকবেই না। অর্থাৎ মেসোডার্মটা আমাদের তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, এই ছবিটা দেখো এবার কি বলতে চাইছে। এই ছবিটাতে দেখো, দেখা যাচ্ছে যে লেখা আছে ফ্লাস্ক শেপড সেলস অফ এপিব্লাস্ট বিং ডিট্যাচড অ্যান্ড স্লিপিং বিনিথ ইট। অর্থাৎ এপিব্লাস্টের সেল হচ্ছে এইগুলো, এখান থেকে কিছু সংখ্যক সেল নিচে খুলে পড়ে যাচ্ছে। দেখতেও পাচ্ছ ছবিতে যে আমাদের এই পুরোটা হচ্ছে এপিব্লাস্ট, এখান থেকে এই মাঝের যে লেয়ারটা আছে, এই মাঝামাঝি যে জায়গাটা আছে, এখান থেকে কিছু কোষ আমরা দেখতে পাচ্ছি, নিচের দিকে খুলে খুলে পড়ে যাচ্ছে, যেটা এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। এবার এই যে নিচের দিকে খুলে খুলে পড়ে গেল, এই টাইপের সেলগুলো যেগুলো খুলে খুলে পড়ছে, এটাই আমাদের ভবিষ্যতের মেসোডার্ম হবে। এটাই আমাদের ভবিষ্যতের, এই যে সেলগুলো খুলে খুলে এখানে পড়ে যাচ্ছে, এটাই আমাদের ভবিষ্যতের কি হবে, মেসোডার্ম। অর্থাৎ এই সেলগুলো, এই সেলটা, তারপরে ধরে নাও এই সেলটা, এই সেলগুলো এইগুলা হবে আমাদের মেসোডার্ম। তাহলে এইখানে আমি এরকম মেসোডার্ম লিখে দিলাম। তাহলে এগুলো হয়ে গেল আমাদের একটোডার্ম। মাঝখানে যে সেলগুলো খুলে খুলে আসছে এখান থেকে, এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি, মেসোডার্ম। আর যেগুলো নিচের দিকে পড়ে আছে, এগুলো আমাদের কি হবে, নিচের দিকেও বলতে হাইপোব্লাস্ট সেলগুলো, এগুলো আমাদের কি হবে, এগুলো অবশ্যই আমাদের এন্ডোডার্ম সেল হবে। এগুলো আমাদের কি সেল হবে, অবশ্যই এগুলো আমাদের এন্ডোডার্ম সেল হবে, রাইট। এইভাবে আমাদের মেসোডার্ম তৈরি হয়। প্রথমে এপিব্লাস্ট, তারপরে হাইপোব্লাস্ট। এপিব্লাস্টের কিছু সেল খুলে পড়ে যাবে, মাঝখানে চলে আসবে, এবং এখানে আমাদের তৈরি হবে মেসোডার্ম। বোঝা গেল? একটু কঠিন আছে, কিন্তু ধৈর্য ধরলে অবশ্যই বুঝতে পারবে। এবারে বিষয়টা এখানেই শেষ হয়নি। এখানে দেখা যাচ্ছে যে এই মাঝখানে এখানে একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তো আমি এই জায়গাটা ধরো মুছেই দিলাম, এরকম ধরো মুছে দিলাম, বেশি মোছা পড়ে গেল, একটু কম মুছতে হবে, আরও বেশি মোছা পড়ে গেল। ঠিক আছে, আমি
সাদা কালি দিয়েই আঁকি। ধরে নাও এই জায়গাটা দেখাও যাচ্ছে ছবিতে যে একটুখানি গ্যাপ তৈরি হয়েছে এই জায়গায়, এই মাঝামাঝি জায়গাটাতে কি তৈরি হয়েছে, একটু গ্যাপ তৈরি হয়েছে। হলো গ্যাপ তৈরি, দেখো এখানে গ্যাপ তৈরি হয়েছে একটা। বলা হচ্ছে যে এই যে এপিব্লাস্টের কোষগুলো, এই যে এপিব্লাস্টের কোষগুলো, এই কোষগুলোর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, কিছু কোষ খুলে পড়ে গেছে, এবং এখানে কি তৈরি হচ্ছে দেখো, প্রিমিটিভ স্ট্রিক তৈরি হচ্ছে। ভালো করে দেখো, প্রিমিটিভ স্ট্রিক তৈরি হচ্ছে। মানেটা কি? মানেটা হচ্ছে যে এই যে এপিব্লাস্টের কোষগুলো, এর মাঝখানে উপর থেকে নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি কিছু তো একটা তৈরি হচ্ছে। এরকম একটা দেখো বালজিং বেরিয়েছে, কিছু একটা তৈরি হওয়ার চেষ্টা করছে এখানে, এবং এই বালজিংটা এখানেই শেষ হয়নি, একদম নিচ অবধি গিয়েছে। এই বালজিংটা দেখো ধীরে ধীরে নিচে যাচ্ছে, এই বালজিংটা ধীরে ধীরে নিচে যাচ্ছে, এরকম নিচে যাচ্ছে এই জিনিসটা। কিছু তো একটা হচ্ছে এখানে, এরকম জিনিস কিছু একটা তৈরি হচ্ছে এখানে। কি এই জিনিসটা? বিষয়টা হচ্ছে এটাই, দেখো প্রিমিটিভ স্ট্রিক লেখা আছে। ভবিষ্যতে এটা আমাদের মাথা, আমাদের নার্ভ এবং আমাদের মেরুদণ্ড, মানে এই যে আমাদের কাঠামোটা, মুন্ডু, এই যে আমাদের পেছনে সুষুম্নাকাণ্ড এবং আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে এই মাথা থেকে শুরু করে পায়ু অবধি, এই স্ট্রাকচারটাই হচ্ছে এটা, যেটাকে তোমরা বেবি বলে ডাকো, তাই না? অর্থাৎ এটা আমাদের বডির মিডল পার্টটা তৈরি হওয়ার চেষ্টা করছে। আর এটা যদি বডির মিডল পার্ট হয়, এটা যদি বডির মিডল পার্ট হয় এটা, তাহলে এটা কি? এটা মুন্ডু। তার মানে এই ওপরে মুন্ডু তৈরির চেষ্টা হচ্ছে, বলের ভেতরে মাঝখানটা ফাঁকা করেছে। এবার তুমি এই বলটাকে ভেবে নিতে পারো আমাদের বডির মাঝামাঝি জায়গায় এখানে মুন্ডু তৈরির চেষ্টা হচ্ছে। এবং মুন্ডু তৈরির চেষ্টাটা কোথা থেকে শুরু হলো? আমরা দেখতে পাচ্ছি যে এপিব্লাস্ট যে লেয়ারটা, ওই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে এবং উপরের দিকে একটা বালজিং তৈরি হয়েছে, একটা প্রবর্ধক তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি প্রিমিটিভ স্ট্রিক। এবং ভবিষ্যতে আমরা দেখতে পাবো এখান থেকেই আমাদের যে মেরুদণ্ড, অর্থাৎ আমাদের যে ভার্টিব্রাল কলাম, এবং আমাদের যে মুন্ডু অর্থাৎ আমাদের যে ব্রেন, এখানকার কানেকশনটা এখান থেকেই শুরু হবে। তো আমরা নেক্সট স্লাইডে যাব এবং পড়বো এই জিনিসটা যে কিভাবে কি হচ্ছে। নেক্সট স্লাইডটা দেখো, ছবিটা এরকম। এই জায়গাটা দেখে নিয়েছো তো ছবিটা? ভালো করে দেখলে ছবিটা। নেক্সট ছবিটা দেখো, এটা কোন ছবি? এটা ওই ছবিটাই। আমি এখানে একটা রেফারেন্স ছবি আঁকছি, দেখো। এটা হচ্ছে আমাদের ওই ব্লাস্টোসিস্টের বলটা, যেটা ধীরে ধীরে আরো বড় হচ্ছে। এখন আর ও ব্লাস্টোসিস্ট নেই, এখন ও হয়ে গিয়েছে গ্যাস্ট্রুলা। প্রথমে আমরা পড়লাম মরুলা, তারপরে আমরা পড়লাম ব্লাস্টোসিস্ট। এই মুহূর্তে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটোডার্ম, একটা এন্ডোডার্ম, একটা মেসোডার্ম গঠিত হয়ে গিয়েছে, এবং উপরের দিকে এপিব্লাস্টের যে সেলগুলো, তার মাঝ বরাবর একটা দণ্ডের মতো জিনিস তৈরি হচ্ছে। সেই অবস্থায় ভ্রূণের ওই পুরো গঠনটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। ওকে, লিখবো আমি, অসুবিধা নেই। আমি এখানে রেফারেন্স ছবিটা আঁকছি, এরকম দেখো। এটা ছিল আমাদের এপিব্লাস্ট, যার মাঝখানটা একটু ফাঁকা হয়ে গিয়েছে, এবং এই এপিব্লাস্টের নিচে এখানে আমাদের কিছু মেসোডার্মের সেল আছে, এগুলো আমাদের মেসোডার্মের সেল, এবং তারও নিচে এখানে আমাদের আছে কিছু এন্ডোডার্মের সেল, এখানে আমাদের আছে কিছু এন্ডোডার্মের সেল। ওকে, বিষয়টা এরকম বিষয়টা। এবার কি হয়েছে আমরা দেখতে পেলাম, মাঝ বরাবর একটা কিছু তৈরি হচ্ছিল, মাঝ বরাবর এরকম কিছু একটা তৈরি হচ্ছিল, এই জিনিসটা। এবং এই মাথাটাকে লেখা ছিল, আগের ছবিতে দেখবে লেখা ছিল এটাকে নোটোকর্ড, সরি নোটোকর্ড নয়, এটাকে লেখা ছিল প্রিমিটিভ স্ট্রিক। এটাকে লেখা ছিল কি? প্রিমিটিভ স্ট্রিক, এটা লেখা ছিল, এর আগের ছবিতে লেখা ছিল। তো সেই যে মানে দণ্ডটা, এই যে মাঝখানে দণ্ডটা, সেটাকেই এখানে বড় করে দেখানো হয়েছে যে কি আসলে এটা। এবং যখন আমরা জুম করে দেখলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে উপরের এই জায়গাটাকে বলছে প্রোকর্ডাল প্লেট, তার নিচে এরকম একটা পিয়ার শেপ গঠন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি নোটোকর্ড। এবং এই যে নোটোকর্ড বলছি কোনটাকে? এই মাঝখানের এই যে দাগ 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 দেওয়া আছে এটাকে। আর তার উপরে মানে এই সাইডেরটা, এই সাইডের জিনিসটা, এটাকে আমরা বলছি হচ্ছে নিউরাল প্লেট। তার ঠিক নিচে এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ নট, একদম নিচে এটা হচ্ছে ক্লোয়াকাল মেমব্রেন। কিচ্ছু বুঝলাম না স্যার, বোঝার দরকারও নাই, আমি সহজ করে বলছি। যে সহজ করে যদি বলতে চাই, তুমি এই যে ওপরের যে জিনিসটা, এটাকে এই যে এই পোর্শনটা,
এটাকে তুমি তুলনা করতে পারো হেডের সাথে, এটাকে তুমি তুলনা করতে পারো কার সাথে? হেডের সাথে বা মুন্ডুর সাথে। এবং এই যে ক্লোয়াকাল মেমব্রেন একদম নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ, মানে এই জিনিসটারই আলাদা আলাদা পার্ট তৈরি হচ্ছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে এই যে মাঝখানে একটা গঠন তৈরি হচ্ছিল এপিব্লাস্টটাকে সরিয়ে, সেটারই উপরে কিছু একটা তৈরি হচ্ছে, নিচে কিছু একটা তৈরি হচ্ছে। তো অবভিয়াসলি এইটা যদি আমাদের ভবিষ্যতের বাচ্চা হয়, তাহলে এর উপরের দিকে এটা বাচ্চার মুন্ডুর দিকটা গঠিত হচ্ছে, এবং ক্লোয়াকাল মেমব্রেন মানে হচ্ছে অবসারণী, অর্থাৎ এটা পায়ু ছিদ্র তৈরির চেষ্টা চলছে। এখানে কিসের চেষ্টা চলছে? পায়ু ছিদ্র তৈরির, অর্থাৎ এটা হেড পোর্শন তৈরির চেষ্টা চলছে। এটা আমাদের নিচের দিকে ডাইজেস্টিভ সিস্টেমের শেষ পার্ট, অর্থাৎ আমাদের পায়ু ছিদ্র তৈরির চেষ্টা চলছে। আর তাহলে এই যে মাঝ বরাবর এটা কি? এটা যদি মুন্ডু হয়, এটা যদি অবসারণী হয়, তাহলে আমি বললাম তোমাদের যে এটা মুন্ডু, এটা আমাদের অবসারণী ছিদ্র, তাহলে মাঝ বরাবর এটা আমাদের ভবিষ্যতের মেরুদণ্ড, এটা আমাদের ভবিষ্যতের মেরুদণ্ড, যেটাকে আপাতত নোটোকর্ড দিয়ে লেখা হয়েছে। আপাতত এই মাঝ বরাবর যে জায়গাটা যাচ্ছে, এটাকে আপাতত নোটোকর্ড দিয়ে লেখা হয়েছে, কিন্তু এই নোটোকর্ডটাই ভবিষ্যতে আমাদের কি হবে? ভবিষ্যতে এটা আমাদের মেরুদণ্ড হয়ে যাবে। ভবিষ্যতে এটা আমাদের কি হয়ে যাবে? মেরুদণ্ড হয়ে যাবে। ওকে, তো দেখো কত জটিল হচ্ছে প্রক্রিয়াটা। এবং ভবিষ্যতে তুমি ছবিটা দেখতে পাবে, এখান থেকে এই লম্বা স্ট্রাকচারটাই, যেটা এপিব্লাস্টটাকে সরিয়ে তৈরি হয়েছিল, এই লম্বা স্ট্রাকচারটা প্রথমে ভালো মতো বৃদ্ধি পেয়ে এরকম হলো। এরপরে এই ছবিটাই আরও একটু বড় হয়ে এরকম হয়ে গেল। এবং যখন এরকম হয়ে গেল ছবিটা, তখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে চলো ঠিক আছে, মনে হচ্ছে এখানে একটা মাথা মতো তৈরির চেষ্টা চলছে। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে হয়তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের শেষ পার্ট, অর্থাৎ অবসারণী ছিদ্র, পায়ু ছিদ্র, এগুলো তৈরির চেষ্টা চলছে। তো আমরা খুব ক্লিয়ারলি এই জিনিসগুলো বুঝতে পারছি। এবং এটার যখন পরের ছবিটা দেখাবো, ঠিক পরের ছবিটা দেখাবো, এই দেখো, এটা হচ্ছে কিন্তু বাচ্চা হয়ে গেল। এটা বাচ্চা হয়ে গেল মানে কি বলতে চাইছি দেখো, শুনবে ভালো করে। এটা আমাদের দণ্ডটা ছিল, উপরের দিকে মাথা তৈরির চেষ্টা চলছে, নিচের দিকে লেজ, মানে লেজ নয়, অবসারণী ছিদ্র বা পায়ু ছিদ্র তৈরির চেষ্টা চলছে। এর ঠিক পরের ছবিটা হচ্ছে এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মোটামুটি মনে হচ্ছে যে এখানে একটা মাথার মতো গঠন তৈরি হওয়ার চেষ্টা চলছে, যেটাকে আমরা বলছি প্রোকর্ডাল প্লেট, নিউরাল প্লেট, এবং নোটোকর্ড হচ্ছে আমাদের মেরুদণ্ড, আর লাস্টে আছে আমাদের ক্লোয়াকাল মেমব্রেন বা অবসারণী। ওই লম্বা গঠনটাই মডিফাই হচ্ছে। এবং এর পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের দিকে মোটামুটি মুন্ডুর মতো গঠনটা প্রায় তৈরি হয়েই গিয়েছে, নিচের দিকের গঠনটাও তৈরি হয়ে গিয়েছে, আর মাঝখানে এই যে জিনিসগুলো পড়ে আছে, এগুলোকে বলা হচ্ছে সোমাইটস। দেখো এখানে লেখাও আছে সোমাইটস, এই যে মাঝখানের এই কোষগুলো, এগুলো কি বলতো? এই সোমাইটসগুলো, এগুলো কি বলতো? এই সোমাইটসগুলো, এগুলো হচ্ছে আমাদের একটু আগে আমরা দেখছিলাম যে মাঝখানে কিছু মেসোডার্ম সেল পড়েছিল, এই যে মেসোডার্ম মাঝ বরাবর, সেই মেসোডার্মগুলোই এখানে এই যে সোমাইটসগুলো গঠন করেছে। ঠিক আছে, তাহলে সোমাইটস মানে কি? সোমাইটস মানে হচ্ছে সেই মেসোডার্মগুলো যেগুলো মাঝখানে পড়েছিল, ওগুলোই সাইডে চলে এসেছে এবং সোমাইটস গঠন করেছে। এরপরের ছবিটা আমরা দেখতে পাবো যে তুমি ভাবো একটা কথা, এটা যদি মুন্ডু হয়, এটা যদি লেজ হয়, আমি যে ধরো দাঁড়িয়ে আছি, এটা মুন্ডু আর লেজ তো লেজ। এবার কি হচ্ছে, বাচ্চাটা যদি এরকম লম্বালম্বি থাকে, এটা যদি মা হয়, এটা যদি মায়ের গর্ভ হয়, বাচ্চাটা যদি এরকম লম্বালম্বি থাকে, তাহলে মায়ের ক্ষেত্রে একটু সমস্যা। তো বাচ্চা এরকম লম্বালম্বি থাকে না। বাচ্চা কিরম ভাবে থাকে? বাচ্চা থাকে হচ্ছে এরম ভাবে, দেখো, বাচ্চা থাকে হচ্ছে, এক সেকেন্ড, আরে কি হলো, হ্যাঁ, বাচ্চা থাকে হচ্ছে এইভাবে, এরকম একটু রাউন্ড করে থাকে, মানে এরকম করে মুড়ে থাকে বাচ্চাটা, তাই না? তো বাচ্চা যদি এরকম করে মুড়ে থাকে, তাহলে এটা যদি বাচ্চার মুন্ডুর দিকটা হয়, আর এটা যদি বাচ্চার পায়ের দিকটা হয়, তাহলে জিনিসটা এখান থেকে শুরু হয়ে এরকম হয়ে যাবে না ছবিটা? এটা যদি বাচ্চা লম্বালম্বি হয়, এর মাথাটাকে যদি আমি একটু এদিকে ঘুরিয়ে দিই, আর পাটাকে যদি একটু এরকম করে দিই, মানে এরকম সোজা ছিল, আমি মাথাটাকে প্রথমে একটু এদিকে ঘুরিয়ে দিলাম, তাহলে বাচ্চাটা এরকম হয়ে গেল, আর পাটাকে একটু উপরে করে দিলাম, তো বাচ্চাটা এরকম হয়ে যাবে না, তাই না? লম্বা বাচ্চা, মুন্ডুটাকে একটু বাঁদিকে বেঁকিয়ে দিলাম, আর পাটাকে একটু, আমরা যখন শীত লাগে, ঠান্ডা লাগে, তখন আমরা কি করি, একটু গুটিসুটি হয়ে শুয়ে থাকি না, পাটাকে বুকের কাছে মুড়ে,
সিমিলারলি এই যে বাচ্চাটা এখনো হয়নি বাচ্চা, এই বাচ্চাটা যখন আরেকটু বড় হবে তখন তার ছবিটা এরকম দেখতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে যে সোমাইটসগুলো ছিল তারা এই দেখো সাইডে চলে এসেছে এবং এখান থেকে হাত পা তৈরি হওয়ার চেষ্টা চলছে। মুন্ডু এইদিকে, মুন্ডু হচ্ছে এইদিকে, মানে এটা ভবিষ্যতেই মাথা হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে পরিষ্কার, চোখটাও প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর পাগুলো মানে যেটা আমি বলছিলাম অবসারণী, সেটা একটু রাইট সাইডে বেঁকে এসেছে এবং এই লম্বা বাচ্চাটা মাথাটা একটু বেঁকিয়ে এই সাইডে আর পাটা একটু এই সাইডে বেঁকিয়ে এরকম হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বাচ্চা, ঠিক আছে? এটা হচ্ছে বাচ্চা, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিটা। এবং স্টেপগুলো তোমাদের বললাম যে কিভাবে জিনিসগুলো আসলো। তো এই হচ্ছে আমাদের গল্প। এবার বিষয়টা এখনো শেষ হয়নি, এখনো গল্প অনেক বাকি। কি গল্প বাকি? গল্প এরকম বাকি, তুমি ভাবো একটা কথা, যে এটা ধরে নাও এটা মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার, এটা মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার, তার আগে আছে মায়োমেট্রিয়াম লেয়ার। এখানে বাচ্চা বসে আছে এবং বাচ্চাটা কিরম আছে? বাচ্চাটা এরম ভাবে আছে, এরম ভাবে বাচ্চাটা আছে। এবার বা উল্টো থাকতে পারে, ধরো আমি উল্টো, মানে কোনো অসুবিধা নেই, বাচ্চা যে কোনো জায়গায় থাকতে পারে, এইদিকেও থাকতে পারে, আবার এই দিকের এন্ডোমেট্রিয়াম লেয়ারও থাকতে পারে, যে কোনো একদিকে থাকতে পারে। তো ঠিক আছে, আমি এইদিকেই আঁকছি। ধরো যে বাচ্চাটা এরম আছে, এরমভাবে আছে বাচ্চাটা, আছে। এবার বিষয়টা হচ্ছে বাচ্চাটা তো একটা বলের মধ্যে আছে, তাই না? বাচ্চাটা তো একটা বলের মধ্যে আছে, কারণ আমরা প্রথমে পড়ছিলাম একদম যে আমাদের এরকম একটা বল ছিল, বলের মাঝখানে এরকম এপিব্লাস্ট হাইপোব্লাস্ট গঠিত হচ্ছিল, বলের মাঝখানে এরকম এপিব্লাস্ট হাইপোব্লাস্ট গঠিত হচ্ছিল। এবং উপরের দিকে, ভালো করে শুনবে, খুব ইন্টারেস্টিং, উপরের দিকের যে ফাঁকা জায়গাটা সেটাকে আমরা বলছিলাম অ্যামনিওটিক ক্যাভিটি, সেটাকে আমরা কি বলছিলাম? অ্যামনিওটিক ক্যাভিটি। আর নিচের দিকের যে জায়গাটা এটাকে আমরা বলছিলাম ইয়ক স্যাক বা কুসুমথলি। তারপরে আমি তোমাদের বললাম যে যখন এই যে মাঝখানের যে ব্রিজটা, যেটাকে আমরা জার্ম ডিস্ক বলছিলাম, সেটা বিভাজিত হয়ে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম গঠিত হলো, সেই সময়তে আমরা বললাম যে অ্যামনিওটিক ক্যাভিটি এটা আমাদের তরল দ্বারা বা ফ্লুইড দ্বারা পূর্ণ হয়ে যায়। অ্যামনিওটিক ক্যাভিটিটা তরল দ্বারা বা ফ্লুইড দ্বারা পূর্ণ হয়ে যায়, বোঝা গেল? এবং আমরা দেখলাম যে এই মুহূর্তে আমাদের যেটা অবস্থা, এই মুহূর্তে আমাদের অবস্থাটা এরকম যে আমরা এই সমস্ত জিনিসগুলোকে মুছে ফেলি, আমরা এই সমস্ত জিনিসগুলোকে মুছে ফেললাম মুছে। এবং এখানে আমাদের কি হয়ে আছে? এখানে আমাদের হয়ে আছে একটা বাচ্চা, এখানে আমাদের মনে করো এরকম একটা বাচ্চা হয়ে আছে, একটা বাচ্চা হয়ে আছে, ধরে নিলাম আমি এরকম একটা বাচ্চা হয়ে আছে। এবার বিষয়টা হচ্ছে যে বাচ্চাটা যদি এরকম একটা, এটা আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি ওপরেরটা, আর নিচেরটা আমাদের ইয়ক স্যাক, এর মাঝখানেই বাচ্চাটা আছে। এবার ভাবো যে বাচ্চাটাকে তো ঘিরতে হবে, তাই না? প্রোটেকশন দিতে হবে ওকে। এরকম যদি ফাঁকা পড়ে থাকে তাহলে মুশকিল। তো ওকে প্রোটেকশন কে দেবে? ওকে প্রোটেকশন দেবে হচ্ছে এই যে উপরের দিকে তুমি যেটা অ্যামনিওটিক ক্যাভিটি দেখতে পাচ্ছ, এটা মনে করো অ্যামনিওটিক ক্যাভিটি পুরোটাই। এই অ্যামনিওটিক ক্যাভিটিটা বা অ্যামনিওটিক গহ্বরটা ওকে এবার ধীরে ধীরে ঘিরতে শুরু করবে। এটা যদি বাচ্চা হয় তাহলে ওপরের যে অ্যামনিওটিক ক্যাভিটিটা সেটা এবার এই বাচ্চাটাকে ধীরে ধীরে ঘিরতে শুরু করবে। কেমন? বাচ্চাটাকে কিভাবে ঘিরতে শুরু করবে? অ্যামনিওটিক ক্যাভিটিটা এরকম ধীরে ধীরে বড় হতে থাকবে, এরকম ধীরে ধীরে বড় হতে 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 দুই সাইড থেকে জিনিসটা বড় হতে থাকবে এবং চেষ্টা করবে যে ইয়ক স্যাকটাকে সরিয়ে দিয়ে বাচ্চাটাকে ঘিরে ফেলার। বুঝতে পারলাম কি জিনিসটা হচ্ছে? এটা যদি বাচ্চা হয় উপরে, এটা যদি আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি হয়, এটা যদি আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি হয়, এই ক্যাভিটিটা চেষ্টা করবে ধীরে 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 বড় হওয়ার, বড় হতে 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 এরকম করে বাচ্চাটাকে ঘিরে ফেলার। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তো বিষয়টা হচ্ছে যে অ্যামনিওটিক ক্যাভিটিটা যদি পুরো বাচ্চাটাকে ঘিরে ফেলে তাহলে নিচের যে ইয়ক স্যাক পার্টটা পড়ে থাকলো, নিচের যে এই যে ইয়ক স্যাক পার্টটা পড়ে থাকলো, এ কোথায় যাবে? বিষয়টা হচ্ছে এ বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে যাবে। তো আমি তোমাদের এটা একটা জেনারেল আইডিয়া দিলাম যে আমাদের বাচ্চাটা এরকম মাঝখানে পড়ে আছে, ওপরের দিকে একটা গর্ত আছে যেটাকে আমরা বলছি অ্যামনিওটিক ক্যাভিটি, এবং নিচের দিকে একটা জায়গা আছে যেটাকে আমরা বলছি ইয়ক স্যাক বা কুসুমথলি। আমাদের কি করতে হবে? বাচ্চাটাকে ঘিরতে হবে ভালো করে। তো তাই জন্য আমাদের ওপরের দিকের যে অ্যামনিওটিক ক্যাভিটিটা ছিল
যেটা এই মুহূর্তে অন্যান্য তরল দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে, এই অ্যামনিওটিক ক্যাভিটিটা ধীরে 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 বড় হতে 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 বাচ্চাটাকে ঘিরে ফেললো, এবং ইয়ক স্যাকটা যেটা নিচের দিকে ছিল ওর আমাদের আর দরকার নেই, তাই জন্য ওকে আমরা বের করে দেবো। ওকে, এটা হচ্ছে আইডিয়া। এবার আমরা আসি ছবিতে। এবার ছবিটা তোমরা ভালো বুঝতে পারবে। দেখো কি হয়েছে, এই যে জিনিসটা একদম নিচে আছে, ভালো করে শুনবে। এই ছবিটা কেমন, দুটো ছবি আছে, অসুবিধা নেই। নিচের দিকে যে বিষয়টা আছে, এই যে নিচের দিকের বিষয়টা, এটা হচ্ছে শুনবে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের সঙ্গে যুক্ত। এটা হচ্ছে কি মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে যুক্ত। মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে যুক্ত মানে ছবিটা কেমন, এই ছবিটা কেমন ভাবে দেখানো হচ্ছে, এটা যদি মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার হয়, ধরে নাও একটু জটিল আছে তাই জন্য আমি একটু সময় নিচ্ছি। এটা যদি মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার হয় দিকটা, তো এই ছবিটা কিভাবে দেখানো হচ্ছে, মনে করো এটা ধরে নাও বাচ্চাটা, আর এই বাচ্চার সঙ্গে মায়ের কানেকশন আছে, এই বাচ্চার সঙ্গে মায়ের এরকম কানেকশন আছে। তো তোমাদের আসলে এই জায়গাটা জুম করে দেখানো হচ্ছে, এই জায়গাটা তোমাদের জুম করে দেখানো হচ্ছে। এবার এই ছবিটা কেমন আছে, ডান দিক থেকে বাঁ দিক, তো ডান দিক থেকে বাঁ দিক, এটাকে যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই, মানে বাচ্চাটা এরকম না থেকে বাচ্চাটা যদি এরকম থাকতো, উল্টো থাকতো, মনে করো বাচ্চাটা যদি এরকম থাকতো বাচ্চাটা, তাহলে বাচ্চাটা তো এরকম আছে তাই না, বাঁ দিকেও কানেকশন করছে। কিন্তু আমরা যদি বাচ্চাটাকে ধরে এরকম করে দিই, এরকম সোজা ছিল, বাচ্চাটাকে যদি আমি এরকম করে দিই, তাহলে বাচ্চার পেটটা এখন দেখো মাঝখানে আছে। এই বাচ্চাটাকে যদি এখন ধরে ঘুরিয়ে দিই, তাহলে বাচ্চাটার পেটটা তো এই জায়গায় চলে আসবে। আগে বাচ্চার পেট এইখানে ছিল, এখন বাচ্চাটাকে ধরে ঘুরিয়ে যদি দিই, তাহলে বাচ্চাটার পেটটা এখানে চলে আসবে। তো সেরকমই এখানে একটা ছবি দেখানো হচ্ছে, এখানে বাচ্চাটাকে লেফট রাইটে দেখানো হচ্ছে, যেরকম আমি এইখানে এঁকেছি লেফট রাইটে দেখানো হচ্ছে, আর আমি এই নিচের যে ছবিটা এঁকেছি এখানে বাচ্চাটাকে আপ ডাউন দেখানো হচ্ছে। ওকে, এবার ভাবো বাচ্চাটাকে যদি লেফট রাইট দেখানো হয়, বাচ্চার পেটটা মোটামুটি ধরো এইসব জায়গায় যদি থাকে, তাহলে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা এই রকম জায়গায় থাকবে নিচের দিকে, এটা মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার হবে, এবং বাচ্চার সাথে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের এরকম একটা কানেকশন থাকবে। এই ছবিটা দেখো না, এটা বাচ্চা আর এটা মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার, তো বাচ্চার সাথে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের কানেকশন হচ্ছে। সিমিলারলি আমরা যদি ছবিটাকে এরকমভাবে দেখি, তাহলে আমাদের এই লেয়ারটা এরকম হয়ে যাবে, আর বাচ্চাটা সোজা ছিল, বাচ্চাটা ডান দিকে ঘুরে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ার আর এটা হচ্ছে বাচ্চা। সেম ছবিটা এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার আর এটা হচ্ছে বাচ্চা। এবার দেখো এক্স্যাক্টলি কোনটা বাচ্চা, এটা বাচ্চা নাকি এটা বাচ্চা নাকি কোনটা বাচ্চা। বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাটা এইটা, এই যে স্ট্রাকচারটা দেখছো এটা হচ্ছে আমাদের বাচ্চা। ওকে, এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে বাচ্চা, এটা। এবার বাচ্চাটার এই সাইডটা হচ্ছে, এটা বাচ্চার মাথা হবে ভবিষ্যতে, এবং এটা বাচ্চার হবে ভবিষ্যতের পায়ু ছিদ্র। তো এটা বাচ্চা, এটা কি আমরা বলছিলাম, এটা হচ্ছে ওপরের ফাঁকা জায়গাটা, অ্যামনিওটিক ক্যাভিটি। দেখো লেখাও আছে অ্যামনিওটিক ক্যাভিটি, এবং অ্যামনিওটিক ক্যাভিটিতে দেখো আমি যেটা বলছিলাম বাচ্চাটাকে ঘেরার চেষ্টা করছে, তাই জন্য এটা দুদিক থেকে বড় হচ্ছে, দুদিক থেকে জিনিসটা বড় হচ্ছে, ঠিক। আর নিচে কে পড়েছিল, নিচে পড়েছিল এই জিনিসটা, এটাকে আমরা কি বলতাম, এটাকে আমরা বলতাম ইয়ক স্যাক বা কুসুমথলি। তো ইয়ক স্যাকটা দেখো ধীরে ধীরে বাচ্চা থেকে ডিটাচ হয়ে যাওয়ার চেষ্টা করছে, বাচ্চাটাকে অ্যামনিওটিক ক্যাভিটি দুদিক থেকে ঘিরছে এরকম করে, আর এই যে ইয়ক স্যাক বা কুসুমথলি যেটা নিচের দিকে ছিল সেটা ধীরে ধীরে বাচ্চা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। দ্যাট ইজ দ্য আইডিয়া। ওকে, সেম ছবি আরেকবার তোমরা দেখতে পাবে। এই ছবিটা দেখো, এবার একটু ভালো বুঝতে পারবে কি হয়েছে। দেখো এটা বাচ্চা, এটা বাচ্চা, এই বাচ্চার থেকে এটা ইয়ক স্যাক যেটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইয়ক স্যাক বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, আর এই যে নীল অংশটা, এই যে পুরোটা দেখছো তোমরা, এই যে এই অংশটা দেখছো, এই পুরো অংশটা দেখো প্রায় ঘিরে ফেলেছে বাচ্চাটাকে, প্রায় বাচ্চাটাকে ঘিরে ফেলেছে। তো এই পুরো অংশটাকে আমরা কি বলবো তাহলে, দেখো এখানে নাম দেওয়া আছে অ্যামনিয়ন। কি বলবো, অ্যামনিয়ন, তাই না। এটা আমাদের বাচ্চা, বাচ্চাটাকে ঘিরে ফেলেছে কে, অ্যামনিয়ন। ইয়ক স্যাক এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভবিষ্যতে বেরিয়েও যাবে। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, সরি
আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। কি জিনিস দেখতে পাচ্ছি? যে বাচ্চার সঙ্গে আমাদের একদম বাইরের যে অ্যামনিয়ন লেয়ারটা আছে ওটার আরেকটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, আরেকটা এক্সট্রা লেয়ার তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যালান্টয়েস। তাহলে একটা কথা ভাবো, বাচ্চাটা যখন একদম প্রথমে তৈরি হচ্ছিল, দুজন ছিল, ওপরের দিকে অ্যামনিওটিক ক্যাভিটি, নিচের দিকে ছিল আমাদের কি ইয়ক স্যাক। ভবিষ্যতে অ্যামনিওটিক ক্যাভিটি কি করলো? পুরো বাচ্চাটাকে ঘেরার চেষ্টা করছে, রাইট? অ্যামনিওটিক ক্যাভিটি পুরো বাচ্চাটাকে ঘেরার চেষ্টা করছে, আর আমাদের যে ইয়ক স্যাক ওটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দুটোর মাঝখানে থার্ড একটা লেয়ার চলে আসলো যখন পূর্ণ বাচ্চা গঠিত হলো, সেটা হচ্ছে অ্যালান্টয়েস, যেটা আমরা অ্যামনিয়নের ভেতরে দেখতে পাচ্ছি। হলো। আর এই বাচ্চাটা কার সঙ্গে যুক্ত হয়ে আছে? মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে। তাহলে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার হচ্ছে এই যে বাইরের দিকেটা, এটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার। এখানে লেখা নেই, কিন্তু এটা হচ্ছে কি মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার। মায়ের এন্ডোমেট্রিয়াম, মায়ের এন্ডোমেট্রিয়াম। এটা যদি মায়ের এন্ডোমেট্রিয়াম হয়, তাহলে এই মায়ের এন্ডোমেট্রিয়ামের সঙ্গে এই বাচ্চার একটা কানেকশন তৈরি হচ্ছে। এই কানেকশনটাকেই আমরা বলে থাকি প্লাসেন্টা। ঠিক আছে? এটা মায়ের বাইরের একদম লেয়ার, যেটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম, আর এটা বাচ্চা। তাহলে বাচ্চার সঙ্গে মায়ের এই যে একদম বাইরের লেয়ারটা, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলে ডাকছি, এর একটা কানেকশন থাকবে। সেই কানেকশনটাকে আমরা বলি প্লাসেন্টা। সেই কানেকশনটাকে আমরা কি বলি? প্লাসেন্টা, রাইট? তো এখানে প্লাসেন্টা কোনটা? প্লাসেন্টা হচ্ছে, দেখো, বাচ্চা থেকে এখানে দেখা যাচ্ছে না প্লাসেন্টা অ্যাকচুয়ালি, এখানে অ্যাকচুয়ালি প্লাসেন্টা দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা প্লাসেন্টা দেখিয়ে দেবো কিভাবে হয়। এখানে ভালো করে প্লাসেন্টাটা বোঝা যাচ্ছে না, তো চলো আমরা এবার নেক্সট ছবিতে যাই, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে জিনিসটা কি হলো। এই ছবিটা তো অনেকক্ষণ পরে, অনেক ঝামেলার পরে আমি তোমাদের পুরোটা সামারি করে দেবো যাতে কোনো অসুবিধা না হয়। প্রথমে নিয়ে চলে গেছি তোমাদের একদম, আমাদের ছবিটা এরকম ছিল, রাইট? যখন ব্লাস্টোসিস্টের বলটা এসে এন্ডোমেট্রিয়ামে এসে পড়ছিল, প্রথম ছবিটা এরকম ছিল। উপরেরটা ছিল আমাদের অ্যামনিওটিক ক্যাভিটি, নিচেরটা ছিল আমাদের কুসুম থলি, একদম প্রথমে। এটা ছিল আমাদের হাইপোব্লাস্ট, এটা ছিল আমাদের এপিব্লাস্ট। পরবর্তীতে এই হাইপোব্লাস্ট এবং এপিব্লাস্ট এরা চেঞ্জ হয়ে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তৈরি করলো। তো এখানে সেইটা দেখানো নেই, কিন্তু আমরা এতক্ষণ ধরে পড়লাম যে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম থেকে কিভাবে পুরো বডির বা পুরো বাচ্চার একটা ফর্মেশন হচ্ছে, আমরা পড়লাম সেটা। এবং এটাও পড়লাম যে যখন পুরো বাচ্চাটা তৈরি হয়ে যাবে, এই ভেতরে পুরো বাচ্চাটা যখন তৈরি হয়ে যাবে, তখন বাচ্চাটাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে হচ্ছে অ্যামনিয়ন। মানে এটা যখন, এটা এমন অর্ধেক যেটা আছে এখন, এটা পুরোপুরি ঘিরে ফেলবে বাচ্চাটাকে। তো এখানে দেখো তোমরা যে এই যে অ্যামনিয়ন, এই যে অ্যামনিয়ন, এটা যদি বাচ্চা হয়, এটা যদি আমাদের অ্যামনিয়ন হয়, এটা দেখো প্রায় পুরোটা ঘিরে ফেলেছে। এই সাদাটা, এই সাদাটা হচ্ছে দেখো লেখাও আছে অ্যামনিয়ন। তাহলে অ্যামনিয়ন বাচ্চাটাকে পুরোপুরি ঘিরে ফেলেছে। এবং আমরা দেখলাম যে যখন পুরোপুরি বাচ্চাটাকে অ্যামনিয়ন ঘিরে ফেলে, তখন আরও একটা এক্সট্রা লেয়ার তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি কি? যেটাকে আমরা বলে থাকি অ্যালান্টয়েস। এখানে অ্যালান্টয়েস দেখানো নেই, অ্যালান্টয়েস এখানে দেখানো নেই। এবং সব থেকে বাইরের লেয়ার, একদম বাইরে, প্রথমে তো অ্যামনিয়ন ছিল, অ্যামনিয়নের ভেতরের দিকে অ্যালান্টয়েস আসলো। এবং ভবিষ্যতে আমরা দেখতে পাবো, ওয়ান সেকেন্ড, এটা অ্যামনিয়ন, তো এটা অ্যামনিয়ন, এটা বাচ্চা। অ্যামনিয়ন আর বাচ্চার মাঝখানে একটা এক্সট্রা পর্দা, যেটাকে বলছে অ্যালান্টয়েস। ভবিষ্যতে আমরা দেখতে পাবো এই অ্যামনিয়নের বাইরের দিকেও আরেকটা এক্সট্রা পর্দা তৈরি হচ্ছে, অ্যামনিয়নের বাইরের দিকে, যেটাকে আমরা বলে থাকি কোরিয়ন, যেটাকে আমরা বলে থাকি কোরিয়ন। তাহলে দেখো বাচ্চাকে কতজন প্রোটেকশন দিচ্ছে। প্রথমে অ্যামনিয়ন একাই দিচ্ছিল, অ্যামনিয়নের ভেতরের দিকে একটা পর্দা চলে আসলো, সেটাকে আমরা কি বললাম? অ্যালান্টয়েস। অ্যামনিয়নের বাইরের দিকে একটা পর্দা চলে আসলো, সেটাকে আমরা কি বললাম? কোরিয়ন। তিনজন মিলে একটা বাচ্চাকে প্রোটেকশন দিচ্ছে। ওকে, জাস্ট ওয়ান সেকেন্ড। সরি এভরিওয়ান। ওকে, চলো এবার আমরা যাই হচ্ছে এই ছবিটায়। এটা আমাদের খুব সুন্দর একটা ছবি, যেটা দেখে তোমরা পরিষ্কার প্লাসেন্টাটা বুঝতে পারবে। কি বুঝতে পারবে তোমরা প্লাসেন্টাটা দেখে? এই যে বাচ্চা, অনেকবার আমরা এই জায়গায় আসছি,
এ দেখো সুন্দর একটা বাচ্চা তৈরি হয়েছে। এই বাচ্চাটার কাছ থেকে ইয়ক স্যাক বা কুসুমথলি এরা বেরিয়ে যাচ্ছে, ইয়ক স্যাক বা কুসুমথলি এরা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবং এই বাচ্চাটার বাইরের দিকে একটা সুন্দর আবরণ গঠিত হয়েছে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি অ্যামনিয়ন। অ্যামনিয়ন একে ঘিরে ফেলেছে। অ্যামনিয়নের বাইরের দিকে আমি তোমাদের বলছিলাম আরও একটা লেয়ার থাকে, যেটার নাম কি এখানে তোমরা দেখতে পাচ্ছ, কোরিয়ন। দেখতে পাচ্ছ কোরিয়ন, কোনটা কোরিয়ন? এই যে দেখো, এই যে একদম বাইরের দিকে এটা হচ্ছে আমাদের কোরিয়ন, এটা হচ্ছে আমাদের কি কোরিয়ন। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো কোরিয়নেরও বাইরের দিকে গাছের মতো কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছ, গাছের মতো কিছু স্ট্রাকচার কোরিয়নের বাইরের দিকে, এটাকে বলে ভিলাই। আরেকবার, এটা বাচ্চা, এটা অ্যামনিয়ন, পরবর্তীকালে অ্যামনিয়নের মাঝখানে অ্যালান্টয়েজও আসবে এই জায়গাটা। তার বাইরে এই একদম বাইরেটা হচ্ছে কোরিয়ন, একদম বাইরে যেটা আছে কোরিয়ন, এবং কোরিয়নের গা থেকে কিছু গাছের মতো স্ট্রাকচার বেরোচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি কোরিয়নিক ভিলাই। লেখা নেই, এখানে আছে লেখা ভিলাই, ভিলাই। এবং এরও বাইরের দিকে, ভিলাইয়েরও বাইরের দিকে, এই যে বাইরের দিকে, এটা কি ভিলাইয়েরও বাইরের দিকে যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি, মানে ভিলাইয়েরও বাইরে কি আছে, তখন দেখতে পাবো মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার। অর্থাৎ ছবিটা এরকম। আমি যদি লেফট সাইডে আরেকটা আঁকি রেফারেন্স, এইটা যদি মাতৃগর্ভ হয়, এখানে বাচ্চাটা আছে, তো এটা মনে করো বাচ্চা, এটা বাচ্চা। এই বাচ্চার বাইরে প্রথম লেয়ার, যেটাকে আমরা বলছি অ্যামনিয়ন, অ্যালান্টয়েজ এখানে দেখানো নেই। তারপরের যে লেয়ারটা, এটা হচ্ছে আমাদের ভিলাই, এটা হচ্ছে আমাদের কি ভিলাই। কার ভিলাই এটা? এটা হচ্ছে আমাদের কোরিয়নের ভিলাই, কোরিয়ন পর্দাটার ভিলাই। এবং এই ভিলাইয়ের সাথে এটা মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার, তো এরকম কানেকশন আছে, এরকম কানেকশন আছে। এবং এই পুরো জিনিসটাকে আমরা বলছি, এই যে কানেকশন তৈরি হচ্ছে কোরিয়নের সঙ্গে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের, এটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে প্লাসেন্টা। এবং ছবিটা দেখে তোমরা খুব ক্লিয়ারলি সেটা বুঝতেও পারবে। এখানে মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের ছবিটা দেওয়া নেই, আমি ওটা এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে কানেকশনটা, যার সাহায্যে বাচ্চার যে বাইরের পর্দাটা কোরিয়ন, তার সঙ্গে মায়ের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, এটা মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ার, এটার কানেকশনকে আমরা বলে থাকি প্লাসেন্টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি প্লাসেন্টার সম্বন্ধে কিছু লিখি, তাহলে কি লিখব? প্রথমে আমরা লিখব প্লাসেন্টা সম্বন্ধে, এবং তারপরে আমরা লিখব হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন সম্বন্ধে। সেটা কি আছে? এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন সম্বন্ধে কিছু কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা লিখবো এবার, প্রথমে লিখবো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, আর তারপরে লিখবো আমরা হচ্ছে প্লাসেন্টা। দেখো আমরা কি শিখলাম এতক্ষণ ধরে, এখানে আমি লিখছি, দেখো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন মানে ভ্রূণের বাইরে কটা পর্দা থাকে। আমরা কি শিখলাম? যে ভ্রূণ প্রধানত তিনটি পর্দা পরিবৃত, ভ্রূণ প্রধানত তিনটি পর্দা পরিবৃত। কি কি সেগুলো? কোরিয়ন সব থেকে বাইরের দিকে, এক নম্বরে আমরা কি শিখলাম? কোরিয়ন। এক নম্বরে আমরা কি কোরিয়ন শিখলাম, যেটা সব থেকে বাইরের লেয়ার, যেটা মায়ের এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথেও একটা কানেকশন তৈরি করছে, গাছের মতো স্ট্রাকচার তৈরি করে। তারপরে আমরা শিখলাম কোরিয়নের ঠিক পরে আমরা শিখলাম অ্যামনিয়ন, অ্যামনিয়ন, এবং একদম লাস্টে আমরা দেখলাম যে অ্যামনিয়নের ভেতরের দিকে আবার একটা লেয়ার তৈরি হয়েছে, যেটাকে আমরা বললাম অ্যালান্টয়েজ, যেটাকে আমরা কি বললাম? অ্যালান্টয়েজ। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের লেয়ার, যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসতে পারে, যে ভ্রূণের কতগুলি কোটিং থাকে বা কতগুলি কভারিং থাকে। আমরা বলবো সব থেকে বাইরে কোরিয়ন, তারপরে অ্যামনিয়ন, এবং তার ভেতরে হচ্ছে অ্যালান্টয়েজ। এবং এর আগে আরেকটা ছিল, যেটা পরবর্তীকালে চলে গিয়েছে, সেটা হচ্ছে কুসুমথলি বা ইয়ক স্যাক। আমরা দেখতে পেলাম যে ইয়ক স্যাক বা কুসুমথলিটা বেরিয়ে গিয়েছে পরবর্তীকালে, তো এটা ছিল কিন্তু বেরিয়ে গিয়েছে, দেখতে পেলাম, বারবার করে দেখালাম ছবিটা, তো এটা হচ্ছে ইয়ক স্যাক। আচ্ছা, এটা তো গেল আমাদের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এবার আমরা পড়বো হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা কি? ফাংশন অফ প্লাসেন্টা, মানে প্লাসেন্টার কাজ। প্রথমে আমরা প্লাসেন্টার একটুখানি সংজ্ঞা লিখি, সংজ্ঞা
সংজ্ঞা প্লাসেন্টা, প্লাসেন্টার সংজ্ঞা কি, যে ভ্রূণের বাইরের, তোমরা সংজ্ঞা দেখি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে যে প্লাসেন্টা কি জিনিস। ভ্রূণের বাইরের কোরিয়নিক ভিলাই, ভ্রূণের বাইরের কোরিয়নিক ভিলাই, ভ্রূণের বাইরের কোরিয়নিক ভিলাই এর সাথে, ভ্রূণের বাইরের কোরিয়নিক ভিলাই এর সাথে আমাদের যে মাতৃ ইউটেরাস আছে অর্থাৎ জরায়ুর প্রাচীরের কোন লেয়ার, এন্ডোমেট্রিয়াম, জরায়ুর প্রাচীরের এন্ডোমেট্রিয়াম স্তরের যে সংযোগ তাকে কি বলে, তাকে বলে হচ্ছে প্লাসেন্টা, তাকে বলে প্লাসেন্টা বলে না, তাকে বলে হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ড, এবার তোমরা বলবে অ্যাম্বিলিকাল কর্ডটা আবার কি জিনিস, অ্যাম্বিলিকাল কর্ড কোথা থেকে চলে আসলো। ছবিটা আরেকবার দেখাই। অ্যাম্বিলিকাল কর্ড হচ্ছে এই জায়গাটা, আমরা আঁকছিলাম না যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের অ্যাম্বিলিকাল কর্ড, মানে যেটা আমাদের, এটা হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ার, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার, মাঝখানের যে দড়িগুলো সেগুলো হচ্ছে আমাদের অ্যাম্বিলিকাল কর্ড, আর যেখান থেকে দড়িগুলো তৈরি হওয়া শুরু হলো, মানে এই জায়গাটা যেখান থেকে দড়িগুলো আসা শুরু হলো, মানে হচ্ছে আমাদের কোন জায়গাটা, এই জায়গাগুলো এখানে আমাদের আছে হচ্ছে কোরিয়ন বা কোরিয়নিক ভিলাই, এই জায়গাটা হচ্ছে কি আমাদের কোরিয়ন বা কোরিয়নিক ভিলাই, মানে এইখানটা, এটা হচ্ছে আমাদের কোরিয়নিক ভিলাই, কোরিয়নিক ভিলাই, ঠিক আছে, কোরিয়নিক ভিল্লি বা কোরিয়নিক ভিলাই যা ইচ্ছা বলতে পারো। এই হচ্ছে আমাদের বিষয়, এবং এই পুরো গঠনটাকে অ্যাকচুয়ালি এই কোরিয়ন প্লাস অ্যাম্বিলিকাল কর্ড প্লাস এন্ডোমেট্রিয়াম, এই পুরো সংগঠনটাকে একসঙ্গে বলা হয় প্লাসেন্টা। তো আমরা এবার সংজ্ঞাটাকে একটুখানি পূর্ণ করি। কি বলছে, যে ভ্রূণের বাইরের কোরিয়নিক ভিলাইয়ের সাথে, ভ্রূণের বাইরের পর্দা অর্থাৎ কোরিয়নিক ভিলাইয়ের সাথে জরায়ুর প্রাচীর, এটা জরায়ুর প্রাচীর, এটা কোরিয়নিক ভিলাই, মাঝখানে একটা দড়ি আছে যেটাকে আমরা বলছি অ্যাম্বিলিকাল কর্ড, তাহলে এই তিনজনকে একসাথে বলছে হচ্ছে প্লাসেন্টা। ভ্রূণের বাইরের কোরিয়নিক ভিলাইয়ের সাথে জরায়ুর প্রাচীরের এন্ডোমেট্রিয়াম স্তরের যে সংযোগ তাকে বলে অ্যাম্বিলিকাল কর্ড, এবং এই সমগ্র গঠনটিকে বলা হয় প্লাসেন্টা। সমগ্র গঠনটিকে কি বলা হয়, প্লাসেন্টা বা অমরা, মানে মায়ের সাথে বাচ্চার কানেকশন আর কি, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার হেডিং আমাদের ফাংশন অফ প্লাসেন্টা, মানে অমরার কাজটা কি। বিষয় হচ্ছে যে বাচ্চাটা তো বড় হচ্ছে, কিন্তু ও খাবে কি, ও খাবে মায়ের কাছ থেকে। তো মায়ের কাছ থেকে ও কিভাবে খাবে, মায়ের সঙ্গে বাচ্চার একটা কানেকশন থাকা চাই, তো সেটাই তো প্লাসেন্টা, মানে পুরো গঠনটা। অর্থাৎ প্লাসেন্টার মেইন কাজ হচ্ছে যে রক্তের মাধ্যমে পুষ্টিদ্রব্য বাচ্চার কাছে পৌঁছে দেওয়া এবং বাচ্চার কাছ থেকে যে অপ্রয়োজনীয় বস্তুগুলো সেগুলো নিয়ে নেওয়া। তাহলে কি কি প্রয়োজনীয় বস্তু বাচ্চার কাছে যেতে পারে, আমরা দেখো এখানে লিখছি কাজ, কি কি কাজ আমরা করতে পারি প্লাসেন্টার সাহায্যে। বলছে যে প্লাসেন্টার মাধ্যমে, কি বলছে, যে প্লাসেন্টা এর মাধ্যমে পুষ্টিদ্রব্য, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে অ্যান্টিবডি, পুষ্টিদ্রব্য, অক্সিজেন, অ্যান্টিবডি, এই জিনিসগুলো মায়ের দেহ থেকে সন্তানের দেহে চলে যায়। তো আমরা লিখবো যে প্লাসেন্টা এর মাধ্যমে পুষ্টিদ্রব্য, অক্সিজেন, অ্যান্টিবডি মায়ের দেহ থেকে সন্তানের দেহে প্রবেশ করে। মায়ের দেহ থেকে কার দেহে প্রবেশ করে, সন্তানের দেহে, মায়ের দেহ থেকে সন্তানের দেহে প্রবেশ করে, মায়ের দেহ থেকে সন্তানের দেহে প্রবেশ করে। এটা গেল হচ্ছে ভালো কাজ। এবার মায়ের রক্ত যখন সন্তানের দেহে প্রবেশ করবে পুষ্টিদ্রব্য পরিবহনের জন্য, তখন বাচ্চা সেই খাবারটা খাবে। খাবারটা খাওয়ার পরে বাচ্চার বডিতে দূষিত পদার্থ তৈরি হবে,
কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, রেচন পদার্থ তৈরি হবে, সেই সমস্ত জিনিসগুলোকে বের করে আনতে হবে, সেটাও প্লাসেন্টার সাহায্যেই হয়। তাহলে আমরা সেকেন্ড যে কাজটা এখানে লিখতে পারি, যে এটা তো ফার্স্ট কাজ লিখলাম, সেকেন্ড যে কাজটা এখানে লিখতে পারি আমরা সেটা লিখব যে এরপর রেচন পদার্থ কার্বন ডাইঅক্সাইড, রেচন পদার্থ কার্বন ডাইঅক্সাইড প্লাসেন্টা এর মাধ্যমেই সন্তানের দেহ থেকে মায়ের দেহে চলে আসে, সন্তানের দেহ থেকে মায়ের দেহে চলে আসে। এটাই হচ্ছে প্লাসেন্টার কাজ বা বিনিময়ধর্মী কাজ। প্লাসেন্টার কি? বিনিময়ধর্মী কাজ, একটা দিয়ে দিচ্ছে একটা নিয়ে নিচ্ছে, তো বিনিময়ধর্মী কাজ চলে গেল এটা। এরপর তো এই মোটামুটি আমাদের প্লাসেন্টেশন হয়ে গেল এবং বাচ্চাও এবার ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এবার হবে অর্গানোজেনেসিস, মানে অঙ্গ তৈরি, তাই না? এবার হবে বাচ্চার বডিতে, মায়ের বডির ভেতরেই বাচ্চার হাত পা, হার্ট, তারপরে হচ্ছে তোমার চুল, এসব জিনিসগুলো তৈরি হবে। তো এটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে অর্গানোজেনেসিস। তো অর্গানোজেনেসিস অঙ্গ তৈরি, এবং অর্গানোজেনেসিসটা আমরা অনেক কিছুই আছে, অনেক অঙ্গ আছে আমাদের। তো এটা সব থেকে ভালো হয় যদি আমরা এটা এনসিইআরটি বেসড একটুখানি যাই, কারণ প্রত্যেকটা অঙ্গের তোমরা কতদিন পর প্রত্যেকটা অঙ্গ তৈরি হচ্ছে সেটা মনে রাখা একটু চাপ। তো তোমরা পুরোটাই পড়তে পারো, অথবা আমি সাজেস্ট করছি যে যদি পুরোটা মনে রাখতে পারো খুব ভালো, না হলে এটা এনসিইআরটি বেসডও তোমরা পড়তে পারো। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পরীক্ষায় বারবার এসেছে সেটা হচ্ছে যে নিষেকের 1 মাস পরে কি গঠিত হয়? হৃৎপিণ্ড, নিষেকের নয়, ইমপ্ল্যান্টেশনের। ওকে, তো যেরকমটা আমরা বলছিলাম অর্গানোজেনেসিস, শুধু এখানে লিখবো যে প্রথম এনসিইআরটি বেসড তোমরা এটা পড়বে যে কত মাস পরে কটা গঠিত হয়, সেটা আমরা এক্ষুনি বললাম। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য যে প্রথম 1 মাস পরে হার্ট গঠিত হয় বা হৃৎপিণ্ড গঠিত হয়। প্রথম 1 মাস পরে হার্ট গঠিত হয়। এটা আমাদের ফার্স্ট নিটের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের বোর্ডসের ক্লাসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড যে জায়গাটায় আমরা আসবো সেটা হচ্ছে 2 মাস পরে। এখানে আমি লিখছি প্রত্যেকটাই যে 2 মাস পরে আমাদের যে লিমস বলতে আমরা হাত এবং পাকে বোঝাই। হাতকে আমরা বুঝি 4 লিমস বলে এবং আমাদের পাকে আমরা বলি হাইন্ড লিমস। ওকে, তো এখানে আমি লিখছি 2 মাস পরে লিমস গঠিত হয়। তো তোমাদের বুঝে নিতে হবে যে লিমস বিষয়টা কি। লিমস গঠিত হয়। থার্ড যে জায়গাটা আমরা আসবো, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস। 3 মাস পরে যৌন অঙ্গগুলি সুগঠিত হয়। যৌন অঙ্গগুলি, এইভাবেই ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে একদম, যৌন অঙ্গগুলি সুগঠিত হয়। এবার ওই দেখবে যে সবসময় প্রেগনেন্সির পরে মা বা বাবারা সবসময় কি করে যে এই বডির মধ্যে মুভমেন্ট হচ্ছে, বাচ্চার মুভমেন্ট হচ্ছে, বাবাকে ডাকে যে এসে শোনো। হ্যাঁ, তো সেটা কখন হয়? সেটা 5 মাস পরে প্রথম বাচ্চার মুভমেন্ট বোঝা যায় বাইরে থেকে। তো সেটার জন্য সবাই খুব এক্সাইটেড থাকে যে বাচ্চার মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ চলো শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তো সেটা আমরা এখানে লিখছি যে 5 মাস পরে, 5 মাস পরে সন্তানের বডি মুভমেন্ট পরিলক্ষিত হয় বা বাইরে থেকে বোঝা যায় আর কি। সন্তানের বডি মুভমেন্ট অনুভূত হয়।
এবং তারপরে তো তোমরা জানোই যে তারপরে আমাদের সন্তান প্রসব হবে, সেটা যে কোনো সময় হতে পারে। আমরা বলি যে 10 মাস 10 দিন নর্মালি, কিন্তু সেটা যে কোনো সময় হতে পারে, আগে পিছিয়ে হতে পারে। তো সেই জায়গাটা আমি এখানে লিখছি না। এই যে মাসগুলো, 1 মাস পরে কি হয়, 2 মাস পরে কি হয়, 3 মাস পরে কি হয়, 5 মাস পরে কি হয়, এই সমস্ত জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে কোনো মাস পরীক্ষায় দিতে পারে এবং যে কোনো সেন্টেন্স এখান থেকে আসতে পারে। সবকিছুই আমি এখানে লিখে দিয়েছি এবং বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমরা এনসিইআরটিটাকে বারবার করে বলছি ফলো করবে। ওকে, তো আমাদের এই মোটামুটি পুরো জিনিসটাই হয়ে গেল। এবার আমাদের শুধু দুটো জিনিস বাকি আছে, একটা হচ্ছে পারচুরেশন বা সন্তান প্রসব, এবং সন্তান প্রসবের পরে ল্যাকটেশন অর্থাৎ হচ্ছে দুগ্ধক্ষরণ, মাতৃদুগ্ধ সন্তান পান করবে, তার মধ্যে দিয়ে অ্যান্টিবডি আসবে। এই দুটো পার্ট আমরা যদি করে ফেলি তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। 3টে লেকচার ধরে আমরা এই টপিকটাকে কন্টিনিউ করছিলাম এবং আজকে আমাদের লাস্ট লেকচার, এবং লাস্ট লেকচারের প্রায় লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি। তো লেটস গো উইথ আওয়ার লাস্ট স্লাইড অ্যান্ড দিস ইজ ল্যাকটেশন। ল্যাকটেশন মানে হচ্ছে দুগ্ধকরণ। ওকে, তো ল্যাকটেশন আমরা পড়বো পরে। প্রথমে আমাদের পড়তে হবে পারচুরেশন বা প্রসব। এই দুটো টপিক পড়লেই আমাদের শেষ। এবার পারচুরেশন বা প্রসব, এখানে খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে। তো মানে জেনারেলি স্টুডেন্টসদের একটা মিসকনসেপশন থাকে, কীরকম, এটা যদি আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়, আমি একটু তাড়াতাড়ি লিখছি কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ার, যেখানে সন্তানটা প্রথমবার এসে রোপিত হয়েছিল। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে, এই সাইড দিয়ে সন্তান এসে ঢুকেছিল, এই সাইড দিয়ে সন্তানটা এসে ঢুকেছিল, কিন্তু পরবর্তীকালে সন্তানটা যেখানে বসেছিল সেটা কিন্তু বাইরের লেয়ারটা নয়, সেটা ছিল এর ভেতরের লেয়ার, সেটা ছিল এর ভেতরের লেয়ার। এই লেয়ারে এসে সন্তান বসেছিল। তো অ্যাকচুয়ালি ভ্রূণের ইমপ্ল্যান্টেশন, এটাকে আমরা বলে থাকি এন্ডোমেট্রিয়াম, কিন্তু ভ্রূণের পরবর্তীকালে যে সিটিং ফেজ সেটা কিন্তু মিডল লেয়ারে হয়, মানে মায়োমেট্রিয়ামে। তাই জন্য আমাদের এবার পড়তে হবে যে আমরা সন্তানটাকে বাইরে বের করে আনতে চাইছি। কোন লেয়ার থেকে? এন্ডোমেট্রিয়াম লেয়ার থেকে না, আমরা কিন্তু মায়োমেট্রিয়াম লেয়ার থেকে সন্তানকে বাইরে বের করে আনতে চাইছি। এবার একটা কথা ভাবো, কেন এই জিনিসটা উল্লেখ করলাম, কারণ এখানে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবে যে মায়োমেট্রিয়াম লেয়ার নাকি এন্ডোমেট্রিয়াম লেয়ার নাকি একদম ভেতরে পেরিমেট্রিয়াম লেয়ার, কোথা থেকে আমরা বাচ্চাটাকে বের করে আনি? এটা একটা এমসিকিউ হতে পারে। সেকেন্ড এমসিকিউ হতে পারে যে একটা হরমোনের নাম বলবে এখানে, যে বাচ্চাকে বাইরে বের করে আনবে, সেই হরমোনটা কোন লেয়ারের উপরে কাজ করে। এইভাবে দুটো প্রশ্ন হতে পারে। তো আমি এখানে লিখছি, দেখো এই ছবিটা এখানে এরকমই থাক, আমি লিখছি যে সন্তান প্রসবের সময় দুটি হরমোন কাজ করে। সন্তান প্রসবের সময় দুটি হরমোন কাজ করে। কি কি দুটি হরমোন কাজ করে? একটা হচ্ছে রিল্যাক্সিন, এক নম্বর হচ্ছে রিল্যাক্সিন, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অক্সিটোসিন। এবার এর কাজ নিয়েই আমরা পড়বো আগামী কিছুক্ষণ। দেখো রিল্যাক্সিন, রিল্যাক্স, এবার রিল্যাক্স করতে হবে। কোন জায়গাটা রিল্যাক্স করলে বাচ্চা সহজে বাইরে বেরিয়ে আসবে? ভাবো, আমাদের বাচ্চাটা এখান থেকে বের করতে হবে, তো এই জায়গাটাকে আমরা কি করব? প্রেসার দেব। দুই সাইড থেকে যদি প্রেসার দিই তাহলে বাচ্চাটা এখান থেকে খুলে বেরিয়ে আসবে, রাইট? তাহলে এই জায়গাটাকে আমরা কি করব? প্রেসার দেব। আর রিল্যাক্স যখন কোনো জায়গা করব তখন ওটাকে প্রসারিত করতে সুবিধা হবে। যখন চাপ দেব তখন বাচ্চা খুলে বেরিয়ে আসবে, আর যখন রিল্যাক্স করব তখন কোনো জায়গাকে আমরা প্রসারিত করতে পারবো। অর্থাৎ আমাদেরকে এই দুই দিকে দিতে হবে প্রেসার, যাতে করে বাচ্চাটা এইদিকে থাকুক বা এইদিকে থাকুক বেরিয়ে আসে। এবং এটা যদি আমাদের ভ্যাজাইনাল ওপেনিং বা যোনিছিদ্র হয় তাহলে আমাকে এটাকে করতে হবে প্রসারিত, তাই তো? তাই জন্য এই জায়গাটাকে হতে হবে রিল্যাক্স। অর্থাৎ যেখানে রিল্যাক্স হতে হবে সেখানে কাজ করবে রিল্যাক্সিন, আর বাদ বাকি পড়ে থাকলো আমাদের অক্সিটোসিন, যেটা আমাদের কি করবে? আমাদের কি বলবো, এন্ডোমেট্রিয়াম লেয়ারটার উপরে প্রেসার সৃষ্টি করবে। ওকে, তো আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব যে রিল্যাক্সিন কাজ করে সার্ভিক্স ও ভ্যাজাইনাল ওপেনিং রিজিয়নে, সার্ভিক্স ও ভ্যাজাইনাল ওপেনিং রিজিয়নে। আর অক্সিটোসিন কাজ করে কোথায়? অক্সিটোসিন কাজ করে জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারে, জরায়ুর
এন্ডোমেট্রিয়াম লেয়ারে। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা পড়ি এবং এটা নিয়ে আমাদের আর বেশি কিছু বলার নেই, কারণ আমাদের যে পার্চুরেশন বা প্রসব, এই দুটোর মাধ্যমে আমাদের পার্চুরেশনের বিভিন্ন স্টেজ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তো সেই জায়গাগুলো আমাদের সিলেবাসে নেই, তো তাই জন্য আমরা এটাকে এখানেই স্টপ করছি। পার্চুরেশনটাকে আমরা ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র দুটো হরমোনের কথা বললাম। একজন হচ্ছে জরায়ু গাত্রটাকে সংকুচিত করবে, আর একজন হচ্ছে আমাদের জরায়ুর পরবর্তী যে পার্টটা সেটাকে প্রসারিত করবে যাতে বাচ্চা বাইরে বেরিয়ে আসতে পারে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা লাস্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের ল্যাকটেশন, অর্থাৎ হচ্ছে দুগ্ধক্ষরণ, এবং দুগ্ধক্ষরণ পড়ার জন্য আমাদের ম্যামারি গ্ল্যান্ডের স্ট্রাকচার পড়তে হবে। ছবিটা এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এনসিইআরটিতেও তোমরা খুব ক্লিয়ারলি দেখতে পাবে। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পাথওয়ে। পাথওয়ে বলতে আমাদের দুগ্ধক্ষরণের জন্য দুগ্ধ উৎপাদন হচ্ছে কোথায় এবং কোন পথ দিয়ে বেরিয়ে আসছে, এবং এই ছবিটা দেখলে খুব ক্লিয়ারলি সেটা বোঝা যায়। দেখো ছবিটা কোথা থেকে শুরু হচ্ছে, ছবিটা শুরু হচ্ছে, এটা যদি ম্যামারি গ্ল্যান্ডস হয় বা স্তন্যগ্রন্থি হয় তার বাইরের লেয়ার থেকে। তো একদম বাইরে এই যে ব্ল্যাকিশ স্পটটা, এটাকে আমরা বলে থাকি অ্যারিওলা, অ্যারিওলা, এবং এর সেন্টারটাকে আমরা বলে থাকি হচ্ছে নিপল বা স্তনবৃন্ত। তো এখান দিয়ে দুগ্ধক্ষরণ হবে। তো আমরা ধীরে 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 পেছনে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে পাথওয়েটা কিভাবে চলছে, রাইট? দেখো ধীরে ধীরে পিছাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যারিওলা, এর থেকে এক ধাপ যদি পিছনে আসি, জাস্ট এক ধাপ, তাহলে আমাদের এই জায়গাটা চলে আসছে। এই জায়গাটা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ওপেনিং অফ ল্যাক্টিফেরাস ডাক্ট। মানে কোনো একটা নালী আছে, সেটা এখানে এসে ওপেন হয়ে যাচ্ছে। সেই নালীটার নাম কি? ল্যাক্টিফেরাস নালী। তাহলে এটা যদি ল্যাক্টিফেরাস নালীর ওপেনিং হয়, তাহলে এর পেছনের যে পার্টটা, এটা যদি ল্যাক্টিফেরাস ডাক্টের ওপেনিং হয়, তাহলে এর পেছনের পার্টটা, তার মানে আমরা বলতে চাইছি এই যে এই পার্টটা, বা আমরা বলতে চাইছি এই পার্টটা, এদের নাম কি হবে? এদের নাম হবে ল্যাক্টিফেরাস ডাক্ট। এটা ওপেনিং, তাহলে এর পেছনের পার্টটা নর্মাল ডাক্ট। তাই জন্য তোমরা পয়েন্টিংটা যদি দেখো, এখানে এটা হচ্ছে আমাদের ডাক্ট। অর্থাৎ প্রথমে আসলো তাহলে কি? প্রথমে আসলো অ্যারিওলা, তারপরে আসলো ওপেনিং অফ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট, ঠিক তার পেছনেই শুধু ল্যাক্টিফেরাস ডাক্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নালীগুলো, এই যে নালীগুলো এরা যাচ্ছে কোথায়, মানে এরা পেছনে কোথায় যাচ্ছে? আমরা যদি আরেকটু পেছনে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ল্যাক্টিফেরাস ডাক্টগুলো দেখো এরকম ব্রাঞ্চড হয়ে যাচ্ছে বা শাখান্বিত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এরকম ব্রাঞ্চড হয়ে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি যে আমরা এরকম ব্রাঞ্চড হয়ে যাচ্ছে, এখানে এরকম ব্রাঞ্চড হয়ে যাচ্ছে। এই শাখাগুলো, ল্যাক্টিফেরাস ডাক্টের শাখাগুলো কোথায় গিয়ে শেষ হলো? এই জায়গাটাও ভেরি ইন্টারেস্টিং। ল্যাক্টিফেরাস ডাক্টের শাখাগুলো শেষ হলো, দেখো এখানে কিছু রাউন্ড 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 স্ট্রাকচার আছে, এখানে কিছু রাউন্ড রাউন্ড স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটাকে আমরা তুলনা করতে পারি আমাদের ফুসফুসে যে অ্যালভিওলাই আছে তার সাথে। আমরা ফুসফুস যখন পড়ি তখন তোমরা দেখতে পাবে যে ফুসফুসের ভেতরে ব্রঙ্কিওলসগুলো ঢুকছে, এবং তারপরে সেটা ব্রঙ্কিওলসগুলোর মাথার দিকে আমাদের বায়ুথলিগুলো রয়েছে। সেম স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ল্যাক্টিফেরাস ডাক্টগুলো ভেতরে ঢুকছে, এবং এদের যে ব্রাঞ্চগুলো সেগুলোর সঙ্গে এরকম গোল 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 স্ট্রাকচার জুড়ে আছে, যেগুলোর নামও অ্যাকচুয়ালি অ্যালভিওলাই। ফুসফুসের অ্যালভিওলাই, এটা হচ্ছে আমাদের ম্যামারি গ্ল্যান্ডের অ্যালভিওলাই। তাহলে এবার যদি আমি তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করি, আমরা ছবি দেখে ক্লিয়ারলি বলতে পারবো পাথওয়েটা হচ্ছে প্রথমে অ্যারিওলা, তারপরে ওপেনিং অফ দ্য ল্যাক্টিফেরাস ডাক্ট, তারপরে শুধু ল্যাক্টিফেরাস ডাক্ট, যারা আরও পেছনে চলে যাচ্ছে কোথায়? গোল গোল থলিগুলোতে, যেগুলোকে আমরা বলছি অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। তো এখানে আমরা যদি এবার পয়েন্টিং করে লিখি যে পাথওয়ে অফ মিল্ক সিক্রেশন, আমরা যদি এখানে লিখি পাথওয়ে অফ মিল্ক সিক্রেশন বা দুগ্ধক্ষরণের পথ, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি। প্রথমে আমরা পেছন দিক থেকে যদি আসি, তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে অ্যালভিওলাই। প্রথমে আমরা কি লিখব? অ্যালভিওলাই। তারপরে আমরা কি লিখব? খুব সোজা, তারপরে আমরা লিখব হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট। তারপরে আমরা লিখব ডাক্ট ওপেনিং। এটা একদম সহজ আর কি, আরও ডিটেলসে যাওয়া যায়। এবং তারপরে আমরা লিখব হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, তারপরে আমরা লিখব হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড ওপেনিং বা নিপল যেটাকে আমরা বলি। ওকে, এটা তো গেল দুগ্ধক্ষরণের পথ, কিন্তু এখানেই শেষ নয়, এরও আগে আছে। বিষয়টা হচ্ছে যে অ্যালভিওলাইয়ে তো দুগ্ধ উৎপাদন হয়ে গিয়েছে এবং তারপরে দুগ্ধটা বাইরে বেরিয়ে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে উৎপাদন হলো কি করে?
তার জন্য আমাদের দেখতে হবে অ্যালভিওলাইয়ের স্ট্রাকচার। তো অ্যালভিওলাইয়ের স্ট্রাকচারটা যদি আমি এখানে খুব সহজভাবে আঁকি, এটা যদি আমাদের ল্যাক্টিফেরাস ডাক্টগুলো হয় এবং এই ল্যাক্টিফেরাস ডাক্টের মাথায় ধরে নাও এরকম একটা অ্যালভিওলাই আমি আঁকলাম, একটাই আঁকলাম, অনেক আছে। তো এই অ্যালভিওলাইটা তুমি যদি জুম করে দেখো যে এর ভিতরে কেমন সেল আছে, তুমি দেখতে পাবে এই অ্যালভিওলাইয়ের ধারের দিকে এরকম, জাস্ট 1 সেকেন্ড, অ্যালভিওলাইয়ের ধারের দিকে এরকম সেল আছে, এরকম সেল আছে, এটা ধারের দিকে, ঠিক আছে, এরকম সেল, এগুলো হচ্ছে সেলের নিউক্লিয়াস। এই যে সেলগুলো, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গ্ল্যান্ডিউলার সেলস, গ্রন্থিময় কোষ। এবং এই গ্ল্যান্ডিউলার সেলস বা গ্রন্থিময় কোষগুলো থেকে কিছু একটা ক্ষরণ হবে। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি যে এগুলো হচ্ছে গ্ল্যান্ডিউলার সেলস, গ্ল্যান্ডিউলার সেলস বা গ্রন্থিময় কোষ, গ্রন্থিময় কোষ। এবং আমরা জানি যখনই কোনো জায়গায় কোনো গ্রন্থি থাকে সেখান থেকে কিছু না কিছু তো একটা ক্ষরিত হবে। গ্ল্যান্ডিউলার সেলস থেকেই আমরা দেখতে পাবো যে দুগ্ধ ক্ষরিত হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই গ্ল্যান্ডিউলার সেলস থেকে দুগ্ধ এখানে আসবে না যতক্ষণ না বাইরে থেকে এখানে প্রেস করা হচ্ছে। সেটার জন্য আমাদের আরেকটা সেল চাই। তো সেই সেলটা আমরা এবার আঁকবো। বাইরের দিকে আমাদের এখানে এরকম মাকুর মতো আবার কিছু সেল থাকে, এরকম আমাদের মাকুর মতো কিছু সেল থাকে, এরকম। এই মাকুর মতো সেলগুলোকে আমরা বলে থাকি মায়ো এপিথিলিয়াল সেল বা বাস্কেট কোষ। এগুলোকে আমরা কি বলে থাকি? মায়ো এপিথেলিয়াল কোষ, বা এটারই তোমাদের টেক্সট বইতে দেখবে নাম আছে বাস্কেট কোষ, বাস্কেট কোষ। তো কি করতে হবে? বিষয়টা হচ্ছে প্রথমে এই মায়ো এপিথেলিয়াল সেলগুলোকে উদ্দীপিত করতে হবে যাতে করে ওরা নিচের যে সেলগুলো আছে ওদেরকে প্রেসার দেয়। প্রেসার দেওয়ার পর যখন এই যে গ্ল্যান্ডিউলার সেলসগুলো, এগুলোর মধ্যে অলরেডি দুগ্ধ উৎপাদন শুরু হয়ে গিয়েছে, যখন সাইড থেকে প্রেসার পড়বে তখন কিন্তু চারিদিক থেকে মিল্কগুলো এসে এখানে জমা হবে এবং এরপরে এই পথগুলো দিয়ে চলবে। এবং তারপরের পথটা তো তোমাদের একটু আগেই বললাম। তো এর জন্য এই যে মায়ো এপিথেলিয়াল সেল বা বাস্কেট সেল, একে যদি প্রেসার দিতে হয় তাহলে আমাদের লাগবে হরমোন। এমনি এমনি কিন্তু প্রেসার পড়বে না, এখানে হরমোন লাগবে এবং এই গ্ল্যান্ডিউলার সেল থেকে মিল্কটাকে সিক্রেট করার জন্য হরমোন লাগবে। তো আমাদের দুটো হরমোন লাগবে এখানে। তাই জন্য আমরা যদি এখানে একটা জাস্ট কথা লিখি যে হরমোনস ফর ল্যাকটেশন, হরমোনস ফর ল্যাকটেশন, এটাই আমাদের আজকে লাস্ট স্লাইড। তো কি কি হরমোন লাগবে আমরা ছোটবেলায় পড়েছি যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন বা HPL বলে একটা হরমোন আছে। তো আমরা এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি একটা, যে HPL বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, HPL বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, যা পিটুইটারি থেকে উৎপন্ন হয়, যা পিটুইটারি থেকে উৎপন্ন হয়, যা পিটুইটারি থেকে উৎপন্ন হয়, তারা দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। আর মায়ো এপিথেলিয়াল সেলের উপরে প্রেসটা কে করবে যাতে করে বাইরে বেরিয়ে আসে জিনিসটা? প্রেস করবে হচ্ছে অক্সিটোসিন। তো আমাদের সেকেন্ড লাইন হচ্ছে, এটাই আমাদের লাস্ট আজকের টপিক এবং লাস্ট লাইন লিখছি তোমাদের সাথে, যে অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন, যা এটাও পিটুইটারি থেকেই ক্ষরিত হয়, মানে দুটোই HPL এবং অক্সিটোসিন দুটোই পিটুইটারি থেকে ক্ষরিত হয়। তো অক্সিটোসিন যা পিটুইটারি থেকে ক্ষরিত হয়, যা পিটুইটারি থেকে ক্ষরিত হয়, ক্ষরিত হয়, কি লিখবো? মায়ো এপিথেলিয়াল সেলের কন্ট্রাকশনে সাহায্য করে। লাস্ট লাইন আমাদের মায়ো এপিথেলিয়াল সেল এর সংকোচনে সাহায্য করে, সংকোচনে সাহায্য করে, যা পরবর্তীতে গ্ল্যান্ডিউলার সেল
সেল থেকে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। তো আশা করি তোমরা পাথওয়েটা বুঝতে পারলে, হরমোনটা বুঝতে পারলে এবং কি কি সেল থাকে সেটাও বুঝতে পারলে। তো এই রইল আমাদের পুরোপুরি হিউম্যান রিপ্রোডাকশনের লাস্ট পার্ট। এই পার্টে আমরা পড়লাম যে মায়ের গর্ভে সন্তান তৈরি হওয়ার পর সেই সন্তান কি করে বড় হয়। খুব জটিল একটা প্রসেস ছিল। আমি যদি তোমাদেরকে 2 মিনিটে একটা রিক্যাপ করে দিই, তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট স্লাইড, যেখানে আমরা বলছিলাম যে আমাদের যে একটা কোষ ছিল জাইগোট, সেটা পরবর্তীকালে হলোব্লাস্টিক লিভেজের মাধ্যমে ধীরে 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 কোষ বিভাজন ঘটছিল। সেখান থেকে আমাদের 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 16, 32, 64 এইভাবে করে চলছিল। আমরা বলছিলাম যে যখন আমাদের কোষ বিভাজনটা শুরু হলো সেই সময় মরুলা চারিদিকে জোনা পেলুসিডা স্তর ছিল। পরবর্তীকালে যখন এই কোষটা আরও বড় হতে শুরু করলো তখন জোনা পেলুসিডা স্তরটা চলে গেল, আমাদের কোষগুলোর মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। যে ফাঁকা জায়গাটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তখন আমরা এই পুরো স্ট্রাকচারটাকে বলে দিলাম ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, নট ব্লাস্টুলা। ব্লাস্টুলা কিন্তু নয়, অনেকেই এই জায়গাটায় একটা ভুল করে থাকে, ব্লাস্টুলা বলে থাকে জিনিসটাকে, কিন্তু জিনিসটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। তারপরে আমরা কি পড়লাম? তারপরে আমরা পড়লাম যে এই যে ব্লাস্টোসিস্টের মাঝখানে এই কোষগুলো, যারা এই গহ্বরটা তৈরি হওয়ার ফলে একদিকে জমা হয়ে গিয়েছিল, এই কোষগুলো যেগুলোকে আমরা বলছিলাম এমব্রায়োব্লাস্ট, সেই এমব্রায়োব্লাস্টগুলো থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কি তৈরি হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম এই এমব্রায়োব্লাস্টগুলো পরবর্তীকালে মাঝখানে চলে আসলো, যেটাকে আমরা বলছিলাম জার্ম ডিস্ক। এই জার্ম ডিস্কটা তারপরে আমরা কি দেখলাম? এই জার্ম ডিস্কটা তারপরে আমরা কি দেখলাম? যে দুটো লেয়ারে ভাগ হয়ে গেল, একটাকে আমরা বললাম হাইপোব্লাস্ট, একটাকে আমরা বললাম এপিব্লাস্ট। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম যে হাইপোব্লাস্ট আর এপিব্লাস্ট, সেখান থেকে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম গঠিত হলো, এবং বাইরের দিকে এপিব্লাস্টের যে সেলগুলো ছিল সেখান থেকে কিছু সংখ্যক সেল মাঝখানে চলে আসলো, যেটাকে আমরা বলছিলাম মেসোডার্ম। তো এইভাবে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম গঠিত হয়ে গেল। এবং আমরা এটাও দেখছিলাম যে এপিব্লাস্টের মাঝখানে কিছু সংখ্যক সেল ফাঁকা হয়ে গিয়েছে, আর উপরের দিকে একটা কিছু স্ট্রাকচার তৈরি চলছে, যেটাকে বলছিলাম প্রিমিটিভ স্ট্রিক। এটাই ভবিষ্যতে আমাদের মেরুদণ্ড, মস্তিষ্ক এবং লেজ পুরো জিনিসটাকে গঠন করবে, অর্থাৎ এটাই অ্যাকচুয়ালি আমাদের বাচ্চাটা। তো এই স্ট্রাকচারগুলো আমরা তারপরে পরপর দেখতে দেখতে চলছিলাম যে কি করে সেই লম্বা স্ট্রাকচারটা বড় হলো, তারপরে সেটার কি করে মডিফিকেশন ঘটলো, এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছিলাম যে কি করে ফাইনালি বাচ্চাটা চলে এলো। তারপরে আমরা পড়লাম হচ্ছে প্লাসেন্টা। তারপরে আমরা পড়লাম যে কি কি এক্সট্রা আমাদের মেমব্রেন আছে, মানে বাচ্চাটা তৈরি হওয়ার পর চারিদিকে কি কি মেমব্রেন ঘেরার জন্য চলে আসলো। লাস্টে আমরা পড়লাম হচ্ছে আমাদের এই প্লাসেন্টার ফাংশন, ম্যামারি গ্ল্যান্ড অ্যান্ড পার্চুরেশন। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা হিউম্যান রিপ্রোডাকশনটা ফাইনালি অনেকগুলো লেকচারের পরে শেষ করলাম। এবং আজকে যে কথাটা দিতে তোমাদের শুরু করেছিলাম, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। তো পার্চুরেশন অর্থাৎ প্রসবের মাধ্যমে বাচ্চা বাইরে বেরিয়ে আসলো, এবং এবার সেই বাচ্চা সুতীব্র চিৎকারে এটা জানান দেবে যে হিউম্যান রিপ্রোডাকশন পড়া শেষ হয়ে গিয়েছে। তো দেখতে থাকো SOE 11 and 12, অ্যান্ড আমাদের ওয়াইল্ডফায়ার 2.0 প্যারালালি চলছে আমাদের SOE বাংলা এবং SOE বাংলা 11 and 12 চ্যানেলে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 থেকে আমি থাকছি তোমাদের সঙ্গে ওয়াইল্ডফায়ার 2.0-তে। বাই।